প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার সব কিছু নিয়ে মূলত আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করব কি কি বিষয় পরীক্ষায় আসে, কি কি আসে না, কোনগুলোর প্রতি ফোকাস দেওয়া উচিত, কোনগুলো দেওয়া উচিত না, এবং ক খতে কী আসে এবং এমসিকিউতে কী কী পরীক্ষায় এসেছিল সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সারমর্মে অর্থাৎ আমরা মূল জিনিসটা তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তো প্রথমে আমরা শুরু করি যে এই চ্যাপ্টারে আসলে মূলত কি কি আছে। তাহলে এই দেখো, এই চ্যাপ্টারে যদি বেসিক আমি চিন্তা করি, তাহলে আমি যদি বেসিক চিন্তা করি এই চ্যাপ্টারে কি কি আসে, তাহলে তুমি যদি একটু চিন্তা করো মনোযোগ দিয়ে, তাহলে দেখো এক নাম্বার যেটা আসে একদম খুবই কমন, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এই যে জারণ বিজারণ বিক্রিয়া খুবই কমন, মানে সবচেয়ে বেশি আসে এইটা থেকে প্রশ্ন আসে। অলমোস্ট 70% প্রশ্ন আসে এই টপিক থেকে। তারপর হচ্ছে 2 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। যে লা শাতেলিয়ারের নীতি, শাতেলিয়ারের নীতি, শাতেলিয়ারের নীতি, এই টপিক থেকে প্রশ্ন আসে অলমোস্ট 20%। আর 10% প্রশ্ন আসে কম বেশি, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন, তারপর হচ্ছে সংশ্লেষণ, সংশ্লেষণ, তারপর হচ্ছে পানি যোজন, পানি যোজন, তারপর হচ্ছে আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, তারপর আরেকটা হচ্ছে এই কয়েকটা বিক্রিয়া, অর্থাৎ নন রেডক্স রিলেটেড, যে নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আছে। তাহলে অদক্ষেপণ বিক্রিয়া, এখানে আছে অদক্ষেপণ বিক্রিয়া, যে অদক্ষেপণ বিক্রিয়া। আরেকটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, যে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। সো আমরা যদি একটু মাথা খাটাই, যদি এই জিনিসগুলোর আমরা সংজ্ঞাটা যদি একটু জানি, তাহলে আমরা এই বিক্রিয়াগুলো, এখানে আসা প্রশ্নগুলো আমরা একদম সহজে পেরে যাব। আর লা শাতেলের নীতি থেকে লাস্ট ইয়ারে শুধুমাত্র 2025 সালে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছিল লা শাতেলের নীতি থেকে। তো অলমোস্ট এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়, একটা উদ্দীপক এখানে, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে তারপর তোমাদের মূলত প্রশ্ন হয়। এই 3টা টপিকে যদি তোমার ভালো দখল থাকে, তাহলে আমার মনে হয় তোমার আর কোনো প্রবলেম হবে না। আর এর বাইরে কতগুলো ক খ আছে, সেগুলো আমরা আলাদা করে পড়ে নিতে পারি। লোহার মরিচা পড়া, রাসায়নিক বিক্রিয়া যে ব্যাপারগুলো সেগুলো, আর রাসায়নিক সাম্য অবস্থার যে ব্যাপারগুলো সেগুলো আমরা এমনি পড়ে নিতে পারি। সো এই 3টা টপিক যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। তো ফার্স্ট অফ অল আমি একটু কোথাও না গিয়ে আমি একটু তোমাকে জারণ বিজারণটা আগে ক্লিয়ার করতে চাই। দেখো জারণ বিজারণটা বেসিকটা ক্লিয়ার করে ফেলি, তাহলে তোমার আর কোনো টেনশন থাকবে না যে জারণ বিজারণ বিক্রিয়া। যদি আমরা বেসিকটা জানি, তাহলে এই জারণ বিজারণের বেসিকটা একবার জেনে গেলে যে রকম প্রশ্ন আসবে আসুক, তোমার আসলে কোনো টেনশন থাকবে না। প্রথমে দেখো, একদম সহজভাবে আমি যদি কোনো চিন্তা করি, নর্মালি কোনো একটা রাসায়নিক মৌল তাহলে অথবা যৌগ, সেটা ওভারঅল চার্জ হচ্ছে 0। তার মানে তার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণটা সমান। একদম বেসিক থেকে যদি যাই, তাহলে দেখো মনে করো সোডিয়াম। সোডিয়ামের মধ্যে আমরা এখানে হচ্ছে 11টা প্রোটন, এই যে 11টা প্রোটন আছে, তারপর 11টা ইলেকট্রন আছে সোডিয়ামের মধ্যে। তার মানে প্রোটন এবং ইলেকট্রন পরস্পর, প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি সমান হয়, তাহলে আমরা জানি যে এটা নিরপেক্ষ হয়, চার্জ নিরপেক্ষ হয়, সেটা আমরা সবাই জানি। তো তাহলে একটু চিন্তা করো, মনোযোগ দিয়ে যদি চিন্তা করো, তাহলে দেখো এই সোডিয়ামের 11টা প্রোটনকে আমি পজিটিভ চার্জ আকারে লিখলাম 1 2 3 4 5। একদম বেসিক থেকে পড়াচ্ছি, কেন জানো? কারণ অনেক সময় দেখা যায় এই বেসিকটা না পারলে তোমার প্রবলেম হতে পারে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা প্রোটন। এরপর দেখো 11টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ইলেকট্রন। তাহলে এখানে প্রোটন নাম্বার আর এখানে হচ্ছে ইলেকট্রন নাম্বার। তো আমরা জানি প্রোটন আর ইলেকট্রন নাম্বার যদি সেম হয়, চার্জ নিরপেক্ষ হয়। তাহলে দেখো কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণেই মূলত চার্জের সৃষ্টি হয়। ইলেকট্রন চলে যাবে, না হলে আসবে। তো তাহলে প্রত্যেকটা পরমাণু চাই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য। এই কারণে ইলেকট্রন যায় অথবা গ্রহণ করে, ছাড়ে অথবা গ্রহণ করে। তাহলে সোডিয়ামটা, এই যে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম প্লাসে পরিণত হবে। অর্থাৎ সোডিয়ামটা যদি একটা ইলেকট্রন কোনো কারণে বাইরে চলে যায়, একটা চার্জ ধনাত্মকটা আলাদা হয়ে যায়। তো দেওয়ার পর সোডিয়ামটা ধনাত্মক চার্জে পরিণত হয়। অন্যদিকে তুমি যদি একটা ফ্লোরিনের কথা বলো, ফ্লোরিনের মধ্যে 9টা প্রোটন থাকে, 9টা ইলেকট্রন থাকে। তো যদি একটা ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন এই ফ্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এই যে ব্যাপারটা, এই কারণে মূলত চার্জের সৃষ্টি হয়। আবার অনেক সময় বিষয়টা এমন হতে পারে, যেমন মনে করে এখানে ফেরাস আয়ন আছে, Fe2+ আয়ন আছে। তো যদি এখান থেকে আরেকটা ইলেকট্রন চলে যায়, তার মানে দুইটা তার কাছে শর্ট আছে, আরেকটা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে ফেরিক আয়নে পরিণত হয়। তাহলে এইভাবে আমরা চার্জের ঘনত্ব বাড়ে বা কমে। আবার যদি আমি ফেরিক আয়নের কথা চিন্তা করি, Fe3+, সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে এই যে ধনাত্মক চার্জের পরিমাণটা কমতে পারে। এই যে ব্যাপারটা জারণ বিজারণ, তাহলে মূলত তুমি একটু চিন্তা করো জারণ বিজারণ কখন ঘটে। জারণ বিজারণ মূলত ঘটে হচ্ছে ইলেকট্রন
ছাড়বে না হয় গ্রহণ করবে, এই কারণেই মূলত জারণ বিজারণটা ঘটে। তো জারণ মানে হচ্ছে ছাড়ন আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তো তাহলে ওভারঅল আমি যেটা বুঝলাম যে ইলেকট্রন যদি চলে যায় ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে, আর ইলেকট্রন যদি গ্রহণ হয় ঋণাত্মক চার্জের পরিমাণটা কমবে। এই দেখো ইলেকট্রন যদি গ্রহণ করে, যে গ্রহণটাই পেশে দিলাম আমি আর ছাড়াটাই পেশে দিলাম, তোমাদের বইতে ওই পাশে প্লাস লিখছে, দেখো এখানে মাইনাস লেখা যে কথা, এই পাশে প্লাস লিখেও একই কথা। সো যেই লাও সেই গোল, সো এটা নিয়ে তো ওই হওয়ার কোনো কারণ না। আমার নিয়মটা ফলো করলে তোমার জন্য বুঝাটা বরংশ সহজ হবে। তো তাহলে তুমি চিন্তা করো যে ইলেকট্রন ছাড়লে জারণ, তাই এই বিষয়টাকে আমরা জারণ বলতে পারি, এই বিষয়টাকে আমরা জারণ বলতে পারি, দেখো এই বিষয়টাকে আমরা এই যে জারণ বলতে পারি। তাহলে জারণ মানে ছাড়ন আর বিজারণ মানে গ্রহণ, এই যে বিজারণ মানে হচ্ছে গ্রহণ, কার গ্রহণ? ইলেকট্রন গ্রহণ। এখন জারিত যদি হয় এটা জারণ, তাহলে জারিত যদি হয় দুইটা গণনা করবে, ইলেকট্রনের চার্জ বাড়বে, দেখো মানে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে যদি জারণ ঘটে, অথবা অথবা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়বে, মানে ঋণাত্মক চার্জ গ্রহণ করলে ঋণাত্মক চার্জের পরিমাণটা বাড়বে। অথবা আরেকটা ঘটনা করতে পারে, এই যে এটা ইলেকট্রন গ্রহণ করছে, ঋণাত্মক চার্জের পরিমাণটা যখন ঋণাত্মক চার্জ যখন গ্রহণ করবে তখন ধনাত্মক চার্জের পরিমাণটা কমবে, যে ধনাত্মক চার্জ +3 থেকে +2 তে পরিণত হয়েছে। সো এটাও বিজারণ ঘটনা, এটা বিজারণ ঘটনা, বিজারণ। তো তাহলে তুমি একটু চিন্তা করবা যে এই যে জারণ মানে হচ্ছে ছাড়ন আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ, এই দুইটা বিষয় মাথায় রাখবা। জারণ যদি ঘটে ইলেকট্রন চলে যাবে, ইলেকট্রন চলে গেলে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে, আর গ্রহণ করলে ধনাত্মক চার্জের পরিমাণ কমবে অথবা ঋণাত্মক চার্জের পরিমাণটা বাড়বে। দ্যাটস দ্য পয়েন্ট। অথবা যদি বিষয়টা এটা চিন্তা করতে পারো, যেমন মনে করো ক্লোরাইড আয়ন, সে যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, তাহলে দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ছাড়লে ক্লোরিন অণুতে পরিণত হবে। তো তাহলে এই যে ঋণাত্মক চার্জওয়ালা কোনো একটা যৌগ ইলেকট্রন যদি ছাড়ে তাহলে পরমাণুতে পরিণত হয়, এটাই হচ্ছে জারণ, এটা জারণ। আবার যদি বিষয়টা এমন হয়, এই যে এটা যদি ইলেকট্রন গ্রহণ করে, এই যে ক্লোরাইড যদি গ্রহণ করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড আয়নে পরিণত হয়, সেটা হচ্ছে কিন্তু বিজারণ, এটা বিজারণ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ছাড়া বা গ্রহণ করার এই ব্যাপারটা কখন বা কিভাবে ঘটে, দ্যাটস দ্য ইউর ক্লু। এটাই হচ্ছে মনে রাখবা ধাতু সবসময় ইলেকট্রন ছাড়ে, মনে রাখবা ধাতু সবসময়, এই যে ধাতু সবসময় ইলেকট্রন ছাড়ে, ধাতু নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন ছাড়ে। তো ধাতুর মধ্যে কি কি আছে? গ্রুপ 1 এর মূলক, তাহলে দেখো গ্রুপ 1 হাই লিনাকে, যে হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, সুবি সাজাবে, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তো তাহলে এখন একটু সময় খেয়াল করো, এগুলো হচ্ছে গ্রুপ 1 এর মৌল, যে গ্রুপ 1 এর মৌল পজিশন সারণীতে গ্রুপ 1 এর মৌল। তাহলে এই গ্রুপ 1 এর মৌল নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস থেকে একটা ইলেকট্রন বেশি থাকে, অর্থাৎ সর্ববৈশিষ্ট্যের একটা ইলেকট্রন থাকে। তার মানে এরা যখন কোনো একটা যৌগের মধ্যে থাকবে তখন দেখো আমি যদি বলি যে H2O, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তার মানে এটা কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা যৌগের মধ্যে যদি গ্রুপ 1 এর মৌলগুলো থাকে, যেমন আমি যদি বলি লিথিয়াম ক্লোরাইড, তাহলে এখানে লিথিয়ামের ঘনত্ব, যে লিথিয়ামটা প্লাস আকারে আছে, তার মানে গ্রুপ 1 এর মৌল যদি কোনো যৌগের মধ্যে থাকে তার চার্জ হবে +1, এটা কনস্ট্যান্ট, মুখস্থ রাখতে হবে একদম। গ্রুপ 1 এ কোনো মৌল, যেমন সোডিয়াম ক্লোরাইড যদি বলি, এই যে সোডিয়াম ক্লোরাইড যদি বলি, তাহলে এটা যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলে যে সোডিয়াম আয়নটা, তার মানে এটা কি কোথায় থাকবে বলো তো? এটা হচ্ছে তোমার ধনাত্মক চার্জ হিসেবে থাকবে এবং সেটা একটা চার্জ থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি না যে গ্রুপ 1 এর মৌলগুলো চার্জ হবে, মানে যে গ্রুপ 1 এর মৌলগুলো চার্জ হবে +1, এই যে +1, গ্রুপ 1 এর মৌলগুলো চার্জ হবে +1। এবার দেখো গ্রুপ 2 এর মৌল, দেখো এই যে গ্রুপ 2 এর মৌলগুলো +2। তারপরে এই গ্রুপ 2 এর মৌলগুলো কি কি বলো তো? এই যে গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে, আমি যদি সহজ করে লিখি, দেখো যেমন মনে করো বেরিলিয়াম, তারপর হচ্ছে বাদলের মনের কল্পনায়, যে মনের কল্পনায়, শুধু ববির রাজত্ব। তো তাহলে এখানে দেখো এগুলো সবগুলো হচ্ছে গ্রুপ 2 এর মৌল। তাহলে এরা যখন কোনো একটা যৌগের মধ্যে থাকবে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়ামের চার্জ +2, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এখানে +2। তার মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো, এদেরকে যদি কোনো একটা যৌগের মধ্যে তুমি দেখতে পাও, তাহলে সবসময় মনে রাখবা গ্রুপ 1 এর মৌলগুলো সবসময় +1, আর গ্রুপ 2 এর মৌলগুলো যেগুলো আছে পর্যায় সারণীতে সেগুলো হচ্ছে জারণ সংখ্যা +2। এটা মুখস্থ একদম, কথাবার্তা ছাড়া। এছাড়া আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, দেখো যেমন গ্রুপ 7, যে গ্রুপ 17, এই যে গ্রুপ 17, তাহলে গ্রুপ 17 মৌলগুলো কি আছে? গ্রুপ 17 মৌল আছে যে দেখো ফ্লোরিন, ক্লোরিন, এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন। তো তাহলে এখন দেখো এরা কিন্তু অধাতু, এই যে অধাতু। তো অধাতু যদি হয়, আমি বলছি অধাতু হচ্ছে তার মানে এরা যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে, তার মানে তারা ফ্লোরাইড আয়ন আকারে থাকবে, ক্লোরাইড আয়ন আকারে থাকবে, ব্রোমাইড আয়ন আকারে থাকবে, আয়োডাইড আয়ন আকারে থাকবে, আর্সেনাইড আয়ন আকারে থাকবে। তো তাহলে অ্যাস্টেরিন হবে, এটা অ্যাস্টেরিন। তো তাহলে এখন আমাকে যেটা মাথায় রাখতে হবে, এইটা তেজস্ক্রিয় মৌল, এটাকে চিন্তা না করলেও চলবে। তো তাহলে এখন আমি যদি লিখি যে এখানে মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
তো তাহলে এই জায়গাতে ক্লোরিন আছে, তাহলে মনে রাখবা ক্লোরিনের জারণ মান, যে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। তার মানে -1 দুইটা যেহেতু আছে, দুইটা -1, এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2 আর এটা +-1 × 2, তার মানে হচ্ছে -2। তাই প্লাসে মাইনাসে মিলে গেছে, ওভারঅল চার্জ হবে 0। এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারো, এনাফ ইজ এনাফ। তাহলে তিনটা তুমি মনে রাখবা, তিনটা, যে গ্রুপ 1, গ্রুপ 2 আর 17, এই তিনটা মনে রাখবা। বাকিগুলো অটোমেটিক বের হয়। বাকিগুলোর মধ্যে এক্সেপশন কি কি আছে, যেমন এক্সেপশন আছে যেমন অক্সিজেন, অক্সিজেনটা অলওয়েজ -2 মনে রাখবা, অক্সিজেন অলওয়েজ -2 মাথায় রাখবা। আর ব্যতিক্রম আছে যেমন পারক্সাইড H2O2, এই যৌগটার মধ্যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, একটু ব্যতিক্রম আছে। তারপর হচ্ছে সোডিয়াম সুপার অক্সাইড, যে সোডিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, এই যৌগগুলোর মধ্যে, এখানে এই যৌগগুলোর মধ্যে আমরা যেটা মাথায় রাখবো যে অক্সিজেনের জারণ মান কত বলতো, এই যে Na2O। তো তার মানে এখানে হচ্ছে এটাকে আমরা সুপার অক্সাইড বলতেছি। তো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে, অক্সিজেনের জারণ মান হচ্ছে এই যে -1/2, এই যে -1/2। সো এই ব্যাপারগুলো, এটা সুপার অক্সাইড বলা হয়, যে সুপার অক্সাইড, সুপার অক্সাইড। জাস্ট কয়েকটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা মাথায় রাখলে হয়ে যাবে ব্যতিক্রম। আর এখানে নর্মাল অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তার মানে অক্সিজেন যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে, তার জারণ মান -2 হবে, এটা মুখস্থ রাখবা। অ্যালুমিনিয়ামের কথা যদি চিন্তা করো, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার জারণ মান হচ্ছে +3। এখন দেখো এই বাকি যেগুলো আছে, এই জিনিসগুলো যদি তুমি জানো, আর বাকিগুলো যেগুলো আছে এদের জারণ মানগুলো তোমার জানার কোনো ব্যাপারই না। দেখো আমি তোমাকে বলি, যেমন মনে করো আমি সিম্পলি, যেমন মনে করো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আমি লিখলাম, O7 আমি লিখলাম, K2Cr2O7 লিখলাম। তো তাহলে তুমি একটু চিন্তা করো যে এখানে আমি অক্সিজেনেরটাও জানি, পটাশিয়ামেরটাও জানি। এখন প্রশ্ন হচ্ছে কেমনে, কারণটা হচ্ছে আমি অক্সিজেনের জারণ মান যে -2 আমি মুখস্থ জানি, পটাশিয়ামের জারণ মান যে +1 মুখস্থ জানি, তাহলে বাকিটা হচ্ছে ভেরিয়েবল। ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামের জারণ মান তখন আমি বের করতে যাবো, তখন দেখো এই +1 × 2 প্লাস ক্রোমিয়ামের আমি 2 × ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম প্লাস -2 × 2, হ্যাঁ -2 × 7 হবে 7। ওভারঅল চার্জ, এটা যেহেতু একটা যৌগ, তার ওভারঅল চার্জ হবে কত বলতো, 0। তো সমান এখানে ক্রোমিয়ামের চার্জটা বের হয়ে যাবে। তাহলে দেখেন বা +2 ক্রোমিয়াম, আমি এটাকে এক্স লিখি নাই, এক্স ধরি না, অনেকে এক্স ধরে, এক্স ধরার দরকার নেই, আমি ক্রোমিয়ামটাই লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। এটা 7 দুগুণে 14, -14 = 0। তাহলে ক্যালকুলেশন যদি করো, এই যে ক্রোমিয়ামটা = হবে 12, তো এখানে +12 আর এখানে হচ্ছে 2, তাহলে +6, এই যে +6, তার মানে এই জারণ মান হচ্ছে +6। তো তার মানে ক্রোমিয়ামের জারণ মানটা আমি সহজে বের করে ফেললাম। তাহলে একটা যৌগের মধ্যে যেগুলো ভেরিয়েবল আছে, কি আছে বলো, ভেরিয়েবল, এই ভেরিয়েবল জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দেখো আমি কিন্তু আরও খুঁটিনাটিভাবে আলোচনা করতে পারতাম, আমি মূল জিনিসটাই তোমাকে বুঝে দিচ্ছি যাতে করে তোমার টেনশন না হয়। তো তাহলে তুমি একটু চিন্তা করো, যেমন আমি যদি বলি KMnO4, যে KMnO4, তো তুমি পটাশিয়ামেরটা জানো, অক্সিজেনেরটা জানো, তাহলে ম্যাঙ্গানিজেরটা বের করে তোমার জন্য কোনো ব্যাপার না। কেমনি করো তো, এই পটাশিয়ামের +1 প্লাস ম্যাঙ্গানিজ যেহেতু একটা লিখলাম, -2 × 4 = হচ্ছে কত বলতো, 0। তো তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে বা এখানে দেখো 1 প্লাস ম্যাঙ্গানিজেরটা লিখলাম, -8 লিখলাম, = 0। সুতরাং এই যে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তাহলে কোন একটা যৌগে বিদ্যমান মোলের জারণ মানটা বের করা তোমার জন্য পান্তাবাদ। তাহলে এরকম, যেমন ম্যাঙ্গানিজের জারণ মানটা কত হতে পারে, দেখো এই ম্যাঙ্গানিজের জারণ মানটা +2 হতে পারে, +5 হতে পারে, +7 হতে পারে। তার মানে এটা ভেরিয়েবল, এটা এক একটা যৌগের জন্য এক এক রকম। যেমন আমি যদি বলি ম্যাঙ্গানিজ অক্সাইড, যে ম্যাঙ্গানিজ অক্সাইড, তাহলে এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ মান, যে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +2, এটা +2, এটা -2, অক্সিজেনটা তুমি জানো। তারপরে দেখো আমি যদি এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যদি আমি যদি চিন্তা করি, তাহলে এখানে তার ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +4। সো এই যে কনসেপ্টটা তুমি দেখলেই তুমি বুঝবা। তো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, +7। তো তাহলে কোন একটা যৌগের মধ্যে কার জারণ মান কত, সেটা তুমি এই তিনটা জিনিস জানলেই তুমি হয়ে যাবে। কোনটা, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, এই গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, এই তিনটার জারণ মান যদি তুমি মুখস্থ রাখো, আর কোনো ব্যাপার না। আরেকটা বিষয় একটু মাথায় রাখবা, যেমন যদি আমি তোমাকে বলি, যেমন মনে করো একটু সহজ করে বলি, যেমন একটা যৌগ আমি এখানে দিলাম, যেমন মনে করো এখানে সোডিয়াম দিলাম, আর এখানে দিলাম আমি HCl দিলাম। তো এখন বিক্রিয়া করলে আমার কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখন দেখো তুমি একটু চিন্তা করো, এখানে সোডিয়ামের জারণ মান কিন্তু 0, এটা কিন্তু কোনো যৌগের মধ্যে নাই, এটা স্বাধীনভাবে আছে, বাট এটা হাইড্রোজেনকে সরিয়েছে। তাহলে হাইড্রোজেনকে সরিয়ে দিলে দেখো এই সোডিয়ামটা, এই যে সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। এই ক্লোরাইড, এই যে হাইড্রোজেনটা এখানে, এই দেখো ক্লোরিনের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা দর্শক আয়ন। যার জারণ মানে কোনো পরিবর্তন ঘটবে না সে দর্শক আয়ন, যেটাকে স্পেকটেটর আয়ন বলা হয়। যার জারণ মানে কোনো পরিবর্তন ঘটবে না সেটাকে দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন বলা হয়। তো তাহলে একটু খেয়াল করো যে সোডিয়ামটা ইলেকট্রনটা ছাড়লে একটা সোডিয়াম আয়নে পরিণত হলো, আবার এই হাইড্রোজেনটা তার জারণ মান ছিল +1, পরে হয়ে গেছে 0।
এখান থেকে তুমি পরিবর্তনটা বুঝতে পারবা। তো তাহলে তুমি একটু খেয়াল করো যে H প্লাসটা একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, কিন্তু আমার তো দরকার হাইড্রোজেন গ্যাস, তাহলে দুইটা যদি হয় তাহলে এখানে দুইটা হবে, তাহলে দুইটা H হবে, যেহেতু দুইটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন পরমাণু আর এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু। তো তাহলে একটু চিন্তা করো এখানে দুইটা লাগবে, কেন দুইটা লাগবে, কারণ সমতা করতে হবে। এভাবেই তোমার কোনো একটা বিক্রিয়ার সমতাটা করা যায়। তো তাহলে এই জায়গায় যদি তুমি 2 দিয়ে দাও, এই জায়গায় যদি তুমি 2 দিয়ে দাও, আর হাইড্রোজেন যদি এখানে 2 দিয়ে দাও, দেখো এখানে আমরা খুব সোজাভাবে চিন্তা করি যে 2 দিয়ে দাও, তাহলে আমার সমতাটা হয়ে যাচ্ছে, একদম ইজিলি সমতাটা হয়ে যাচ্ছে। সো কোনো একটা বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা সমতাটা করতে পারি, কনসেপ্টটা। সো আমি মেইন কনসেপ্টটা তোমাকে বলে দিলাম, একদম মেইনটা, মানে যতটুকু দরকার যে জিনিসটা কোনো একটা বিক্রিয়াতে দেখলেই তুমি কিভাবে সিদ্ধান্ত নিবা জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে এটা। তাহলে মনে রাখবা জারণ মানে ছাড়ন, বিজারণ মানে হচ্ছে গ্রহণ। আমি আবারও বলছি, জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন ছাড়বে, আর বিজারণ মানে গ্রহণ হবে। নিরপেক্ষ অবস্থায় কোনো একটা পরমাণু জারণ মান 0, যেটা যখন কোনো একটা যৌগের মধ্যে থাকে তখন তার জারণ মান ধাতু হলে পজিটিভ আর অধাতু হলে নেগেটিভ হয় সাধারণত। যেমন মনে করো যেমন হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রেট, এটা যখন হয় তখন সোডিয়ামটা কিন্তু পজিটিভ আর হাইড্রোজেনটা কিন্তু নেগেটিভ। তাহলে ধাতব হাইড্রেটগুলো এই যে হাইড্রোজেনের জারণ মান কিন্তু নেগেটিভ হচ্ছে, যে -1 হচ্ছে। সো ব্যতিক্রম হতে পারে, তুমি দেখলেই বুঝবা। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, বেসিকটা বুঝতে হবে। তাহলে এই বেসিকটা বুঝলে আমার মনে হয় তোমার আর কোনো টেনশনই করতে হবে না, কোনো এগুলো নিয়ে কোনো প্যারাই নেই আর। তাহলে মনে রাখবা জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, দ্যাটস ইট, এনাফ। কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে, আর বিজারণ মানে গ্রহণ করবে, দ্যাটস ইট। এটা আগে কত ছিল, পরে কত হয়েছে, দেন দেখলেই তুমি বুঝে যাবা। তাহলে কোন একটা জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা ইয়া থেকে বোর্ড থেকে করব, তো আমরা তার আগে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে সংশ্লেষণ সংযোজনী বিক্রিয়াগুলো একটু বুঝিয়ে দিই, কারণ এগুলো তোমাদের যেহেতু পরীক্ষায় বারবার আসছে, এখন তোমাদের বই থেকেই বুঝিয়ে দিই, আমি আর একদম অন্য কোথাও থেকে না যাই। তাহলে তোমার বই থেকে যদি একটু বুঝে যাও তাহলে আর কোনো টেনশনই করতে হবে না। সো আমি একটু দেখাচ্ছি, জাস্ট কনসেপ্টটা একটু বুঝেই তারপর হচ্ছে আমি তোমার মূল আলোচনাতে যাব। তোমার বই থেকে আসতেছি, বই হচ্ছে বইয়ের যে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়াতে এখানে দেওয়া আছে রাসায়নিক পরিবর্তনটা নিশ্চয়ই তোমরা জানো যে মানে সম্পূর্ণ নতুন একটা ধর্মবিষ্ট যৌগে পরিণত হবে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট কোনো একটা যৌগে পরিণত হবে, তখন সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কি? তার সিচুয়েশন বা অবস্থার পরিবর্তন হবে, কিন্তু রাসায়নিক ধর্মের পরিবর্তন হবে না, সেটা ভৌত পরিবর্তন। তো রাসায়নিক বিক্রিয়া যদি ঘটতে হয় তাহলে সম্পূর্ণ পরিবর্তন হইতে হবে, দ্যাটস ইট। তো এখানে কয়েকটা উদাহরণ দিছে, যেমন মনে করো কার্বন মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, তার মানে মিথেনের দহন। তো যে কোনো দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, মনে রাখবা। যে কোনো দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, মনে রাখবা। দহন বিক্রিয়া বললেই অক্সিজেনের সাথে বিক্রিয়া, আমি আবারও বলছি, দহন বিক্রিয়া বললেই অক্সিজেনের সাথে বিক্রিয়া, একদম কথাবার্তা ছাড়া। এই যে কথাবার্তা ছাড়া, এটা একটা দহন বিক্রিয়া, যে দহন বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া, একদম মনে রাখবা। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া কাকে বলে? দহন মনেই অক্সিজেনের সাথে বিক্রিয়া, কোনো কথাবার্তা ছাড়া। আর এখানে একটা কনসেপ্ট আছে, মনে রাখবা, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল, এগুলোকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয়, প্রোডাক্ট হিসেবে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে, অলওয়েজ। পরে তুমি সমতা করবা। দেখো এখানে কার্বন একটা, ওকে, অক্সিজেন কয়টা? এখন অক্সিজেন সমতাটা তুমি কেমনে করবা দেখা দিচ্ছি। হাইড্রোজেন 2টা 4টা, তাহলে এখানে হাইড্রোজেনটা মিলাই ফেলবে, মিলাই ফেলার পরে এবার তুমি একটা সমতা করো যে অক্সিজেন এখানে 2টা আর এখানে 2টা, তাহলে 4টা, তাহলে এখানে 2 হবে, যে সমতাটা হয়ে গেছে। তার মানে তুমি যেমন মনে করো ইথেন C2H6, এটার আমি কি করব? সমতা করব। তো আমি প্রথমে জানি এদের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইডের পানি আমি লিখে দেবো। লিখে দেওয়ার পরে এবার হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো কার্বন এখানে কয়টা? 2টা, তাহলে এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড কার্বন লিখবো, ওকে ফাইন। এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 6টা, তাহলে 3টা লিখবো, 3 দুগুণে 6। এবার আমি অক্সিজেন মিলাবো, তাহলে অক্সিজেন যদি মিলাই তাহলে 2 দুগুণে 4 আর 3, তাহলে কত? 7টা। তো 7টা যদি মিলাইতে হয় তাহলে এখানে 7/2 দিলে আমার 7টা অক্সিজেন হয়ে গেছে, তো আমার সমতাটা হয়ে গেছে। সো সমতা করার ক্ষেত্রে, দহন বিক্রিয়া সমতা করার ক্ষেত্রে মনে রাখবা, দহন এই মিথেন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল, এই 4টা মনে রাখবা, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল। এগুলোকে যদি আমরা দহন করি বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, অলওয়েজ প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। তো ইন্টারমিডিয়েট ছেলে মেয়েদেরকে সূত্র শিখায়, মানে আমি চাই না যে সূত্র না শিখে মুখস্থ করো, টেকনিক শিখে মুখস্থ করো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে টেনশন ছাড়া। তো তাহলে তোমার বইতে যে বিষয়গুলো আছে, এখানে একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার ব্যাপার আছে, সেটা একটু আলোচনা করি। একমুখী বিক্রিয়া মানে কি? যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন তুমি বিক্রিয়া করবা তখন সেটা সম্পূর্ণ উৎপাদে পরিণত হওয়ার পর সে আবার রিভার্স হতে পারবে না, মানে বিক্রিয়কে পরিণত হতে পারবে না, তাহলে একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া সাধারণত সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া, শর্ত হচ্ছে সিচুয়েশন থাকতে হবে বা ডিমান্ড থাকতে হবে কতটুকু। কিন্তু একমুখী বিক্রিয়া কখন হবে? যখন তুমি একটা প্রোডাক্ট মানে বিক্রিয়া দেওয়ার পর উৎপাদ তৈরি হয়েছে, মনে করো গ্যাস, তো গ্যাসটা উদ্দেয়ী হয়ে চলে গেল। তো গ্যাস যদি উদ্দেয়ী হয়ে চলে যায় তো তাহলে কী হবে বলো তো? এটা একমুখী হয়ে যাবে, কারণ এটা তো আর রিভার্স হতে পারবে না। সো এখানে দেখো এই ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বনেট কে জায়গায়, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া হয়ে যাবে। কেন একমুখী বিক্রিয়া হবে তোমাকে আমি দেখাই। এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া কখন হবে, একমুখী বিক্রিয়া কখন হবে, সেটাও আমি একটু আলোচনাতে আনতেছি। দেখো এদিকে, দেখো তুমি একটু কনসেপ্টটা দেখো।
এখানে দেখতেই পাচ্ছ যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। যদি এটা খালি পাত্রে দাও, যে খালি পাত্রে, এই যে খালি পাত্রে, যে খালি পাত্র অর্থাৎ খোলা পাত্র আমি বলতে পারি, খোলা স্থান, খোলা স্থান বা খোলা স্থানে, যে খোলা খোলা স্থানে যদি হয় তাহলে এটা উদ্দয়ী হয়ে চলে যাবে, তাহলে এটা তখন একমুখী বিক্রিয়া, একমুখী, এই যে একমুখী। কিন্তু আমি যদি বদ্ধ পাত্রে হয়, যে বদ্ধ পাত্রে হয়, তখন এই সাইনটা উপমুখী হবে। এই বদ্ধ পাত্রে হইলে তখন কার্বন ডাইঅক্সাইড উপরের দিকে যেতে পারবে না। সো এটাই হচ্ছে মেইন কাহিনী। সো কনসেপ্টটা মাথায় রাখবা। এটা হচ্ছে চুনাপাথর, চুনাপাথরের সাথে সালফেট HCl যদি মিশ্রিত করি, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জলীয়, জল থেকে জলীয়, জি মানে গ্যাসিয়াস, আর এল মানে হচ্ছে লিকুইড, দ্যাটস ইট। এল মানে হচ্ছে লিকুইড। এই কনসেপ্টটা মাথায় থাকলেই তোমার হবে, আর কিছু লাগবে না। এবার আসো আমরা পরে আসবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ, যেটা নিয়ে কথা। এই যে একমুখী বিক্রিয়া, এই যে একমুখী বিক্রিয়া, তারপর হচ্ছে উপমুখী বিক্রিয়া, যে উপমুখী বিক্রিয়া উভয় দিকে ঘটবে, সেটা উপমুখী বিক্রিয়া। সেটা আমরা এইমাত্র তোমাকে আলোচনা করলাম, এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কিন্তু লাশ হাতে লেনে দিতে লাগবে। দেখো তাপ উৎপাদী বিক্রিয়াকে 3 ভাগে লেখা যায়, তাপ উৎপাদী বিক্রিয়াকে 3 ভাবে লেখা যায়। দেখো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়াকে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া, এই যে তাপ উৎপাদী বিক্রিয়াকে, এই যে তাপ, এটা লাশ হাতে নীতির জন্য লাগবে, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো তুমি একটু চিন্তা করো যে ডেল এর মান পজিটিভ আকারে লিখতে পারবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার লিখতে পারবে এরকম, দেখো এই N2 + 3H2 এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে, এই যে অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া উৎপন্ন হবে আয়রন প্রভাবের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো তাহলে দেখো এই ডেল এর মানটা, এই যে -92 কিলোজুল পার মোল, এটা লিখতে পারবা। আরেকটা লিখতে পারবে এরকম করে, দেখো এই N2 + 3H2 এটাকে যদি আমি উপমুখী বিক্রিয়া দিই, এখানে আয়রন, এখানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখানে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই জায়গাতে তুমি চাইলে এখানে তুমি চাইলে এটা মাইনাস আকারে লিখতে পারবো, এই যে 92 কিলোজুল। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াকে 4 ভাবে লেখা যায়। তাহলে ঠিক সেমভাবে তাপহারী বিক্রিয়াকেও 4 ভাবে, চার আরেকভাবে লেখা যায়, এটা ইন্টারমিডিয়েট গেলে পড়বো। এই 3 ভাবে তুমি মাথায় রাখবা, 1 বার 2 বার 3 বার। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপহারী বুঝবা কিভাবে? প্লাস সাইন থাকবে, এখানে মাইনাস সাইন থাকবে, এখানে মাইনাস, ডেরিভেটিভের মানটা মাইনাস থাকবে, আর এখানে থাকবে কি বলতো, এই জায়গাতে মাইনাস সাইন থাকবে। তো তাহলে আমরা খুব সহজে তাপ উৎপাদী না তাপহারী বিক্রিয়ার সিদ্ধান্ত নিতে পারবো, দ্যাটস ইট। এবার তাপহারী বিক্রিয়ার কথা যদি আমি চিন্তা করি, তাহলে দেখো যেমন মনে করো তাপহারী বিক্রিয়া, যে তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে 2টা NO তৈরি হয়েছে। তো এখানে এই জায়গাতে ড্যালিচের মানটা, এই যে ড্যালিচের মানটা, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে, ড্যালিচের মানটা +180 কিলোজুল পার মোল। তো তাহলে এই সেম বিক্রিয়াটাকে যদি আমরা লিখি, দেখো সেম বিক্রিয়াটাকে আমি যদি সেম বিক্রিয়াটা লিখি, তাহলে এটা 1 নাম্বার বিক্রিয়া, এটা 2 নাম্বার বিক্রিয়া। দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এখানে প্লাস, এখানে -180 কিলোজুল লিখতে পারবো। তারপর দেখো এই সেমভাবে যদি আমি বিক্রিয়াটাকে লিখি, দেখো এই যে বিক্রিয়াটাকে লিখি, এখানে যদি লিখি, তাহলে দেখো এই সেমভাবে এটা 3 নাম্বার যদি হয়, তাহলে দেখো এই মাইনাস যে এই মানটা, এই মানটাকে যদি আমি, দেখো পুরো মানটাকে যদি আমি, এই যে পুরো মানটাকে যদি, এই যে পুরো মানটাকে, এই যে পুরোটাকে এই পাশে নিয়ে আমি যদি এই অংশটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, যে প্লাস হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার তাপহারী বিক্রিয়ার উদাহরণ। তাহলে তাপহারী বিক্রিয়াকে কয়ভাবে লেখা যায়? 3 ভাবে লেখা যায়। এনাফ ইজ এনাফ, এটা নিয়ে এর বাইরে আর কোনো চিন্তা করবো না, এনাফ। তাপ উৎপাদী বিক্রিয়াকে 3 ভাবে লেখা যায়, তাপহারী বিক্রিয়াকে 3 ভাবে লেখা যায়। বাট তোমার ইয়াতে এটা কি বলে, HSC-তে আরেকভাবে লেখা যায় লেখচিত্রের মাধ্যমে, সেটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ কখনো। এবার আমরা একটু দেখবো, দেখো এইদিকে তাকাও, এই যে বইতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো তো দেখবা। এখন আমি যেটা নিয়ে কই, যে রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়াটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝালাম, জারণ বিজারণ বিক্রিয়াটা খুব সহজে বুঝালাম। এখন দেখো আমি সহজ করে বুঝাইছি, এটা একটু মাথা রাখিও। এবার দেখো এগুলো তো এই সোডিয়াম থায়োসালফেট, এটা পরীক্ষা আসছে অনেকবার, এই লালগুলা, এগুলো প্রত্যেকটা MCQর জন্য গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। এখানে থায়োসালফেট, এই যে সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ মান দেখো খুব সহজে বের করতে পারো। কেমনে? সোডিয়ামের হচ্ছে +2 হচ্ছে +1 × 2 দুইটা, আর এখানে -2 × 3, তাহলে 3 দুগুণে কত বলো? 6, তাহলে 6 দিয়ে 4 যাবে, তো তাহলে এখানে +4, তাহলে দুইটা সালফার ইজিকুয়াল হচ্ছে +4, সুতরাং সালফার ইজিকুয়াল টু +2, তো সেটা জারণ মান হচ্ছে +2। খুব সহজে করে ফেলতে পারবে এগুলো। এটা যার মান হচ্ছে +1, এটা যার মান হচ্ছে +7, করাইছি এইমাত্র করাইছি। এটা যার মান হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড +4, এটা 2 তো, আর এখানে এটা যার মান হচ্ছে +5। তো সিদ্ধান্তগুলো তুমি খুব সহজে দিতে পারবা যদি তুমি করতে পারো আর কি। এবার আসো আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো যে শ্রেণীবিভাগ নিয়ে একটু কথা বলি, দ্যাটস ইট। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যুক্ত হওয়া। যে কোনো, এটা খুবই একটা কমন প্রশ্ন আছে,
সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে স্টুডেন্টদের কনফিউশন থাকে। দেখো সংযোজন মৌলিক পদার্থ যৌগিক পদার্থ উভয় হতে পারে। দেখো এটা হচ্ছে যৌগিক পদার্থ আর এটা হচ্ছে মৌল, এটাও মৌল এটাও মৌল। তো তাহলে একটু খেয়াল করো, সংযোজন যদি হইতে হয় তাহলে এখানে এই সংযোজন যদি হইতে হয় তাহলে কনসেপ্টটা তোমাকে একটু মাথায় রাখবে যে সংযোজন যদি হইতে হয় তাহলে অবশ্যই মৌলিক যৌগিক উভয় হতে পারবে, এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই। এটা যৌগিক পদার্থ এটা মৌলিক পদার্থ, এটাও মৌলিক এটাও মৌলিক। তো তাহলে এটা কিন্তু দেখো যদি মৌলিক হয় তখন এটাকে সংশ্লেষণ বলে, যে সংশ্লেষণ বলে। তো তাহলে সংশ্লেষণ বিক্রিয়া একটা সংযোজন বিক্রিয়া, তাহলে সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বলা যাবে না, কারণ সংযোজন বিক্রিয়া হইতে গেলে মৌলিক যৌগিক উভয় হয়, আর সংশ্লেষণ হইতে গেলে অবশ্যই মৌলিক পদার্থ হইতে হবে। এই কারণে বলা যায় সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়ার সাথে সম্পর্ক হচ্ছে এটা মাথায় রাখবা। এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়াও এবং সংশ্লেষণ বিক্রিয়াও। সংশ্লেষণ বিক্রিয়া হইতে হলে দুইটাই মৌল হইতে হবে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় রাখবা। আমি একটু তাড়াহুড়া করে পড়াচ্ছি যেহেতু তোমাদের সময় কম, এই কারণে। দেখো এরপরে দেখো এটা বিয়োজন মানে হচ্ছে ভেঙে যাওয়া। এই যে ভেঙে যাওয়াকে বিয়োজন বিক্রিয়া বলা হয়, ভেঙে যাওয়া। বিয়োজন বিক্রিয়া মানে ভেঙে যাওয়া। অনেক সময় ইংলিশ টাইটেলও আসে, একটু মনে রাখবা। ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এই যে ভেঙে গেছে, ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনে পরিণত হয়েছে, বিয়োজন বিক্রিয়া। তারপর দেখো সংযোজনের বিয়োজনের পরে এবার প্রতিস্থাপন মানে একজনকে সরায় অন্যজন জায়গায় দখল করবে। এই যে একজনকে সরায় অন্যজন জায়গায় দখল করবে, এটাকে প্রতিস্থাপন বলে। দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এই যে প্রতিস্থাপন বিক্রিয়া। এখন দেখো জারক এবং বিজারকটা এখানে চিনবো আমি, জারক বিজারকটা একটু চিনতে চাই। দেখো যার জারণ ঘটে মানে যার জারণ ঘটে, দেখো আমি এখান থেকে একটা জারক বিজারক চিনতে চাই, যে জারক বিজারক চিনবো, জারক বিজারক চিনবো। চিনার উপায় প্রথম কাজ হচ্ছে যে জারক বিজারক যদি চিনতে চাও, আমি আবার বলছি জারক বিজারক যদি চিনতে চাও তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার কি করতে হবে, জারক বিজারক যদি চিনো, মনে রাখবা জারক বিজারক কখনো উৎপাদ থেকে হতে পারে না। তার উৎপাদে যারা থাকবে তারা কখনো জারক বা বিজারক হতে পারে না। আমি আবার বলছি উৎপাদে যে মৌলগুলো বা যৌগুলো থাকবে এগুলো জারক বা বিজারক হতে পারে না। জারক বিজারক কোথা থেকে হবে? জারক বিজারক হবে অলওয়েজ বিক্রিয়ক থেকে হবে। তো তাহলে একটু চিন্তা করো, এই জিঙ্কটা সে দুইটি ইলেকট্রন ছেড়ে Zn2+ পরিণত হয়েছে। তাহলে আগে তার জারণ মান 0 ছিল, পরে +2 হয়েছে। তো তার মানে ইলেকট্রন ছাড়ার কারণে +2 হয়েছে জারণ। আবার সালফেট হচ্ছে দর্শক আয়ন, এখানে তার জারণ মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে হাইড্রোজেন আগে ছিল +1 × 2, মানে যেহেতু +1 আমি +1ই ধরি, কারণ ওভারঅল কয়টা দরকার নেই, শুধু একটা হাইড্রোজেন পরমাণু চিন্তা করব, আর এখানে হচ্ছে হাইড্রোজেন 0। তো তাহলে এখন চিন্তা করো যে এই হাইড্রোজেনটা প্লাস দুইটাই, যে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে। তো তার মানে যার জারণ ঘটেছে, এটা জারণ, এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণোদ্ধ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণোদ্ধ বিক্রিয়া। দেখো যার জারণ ঘটেছে সে অন্যের বিজারণ ঘটাইছে, জারণ যার ঘটে সে অন্যের বিজারণ ঘটায়, সুতরাং সে বিজারক। এই জারণ ঘটলে বিজারক, এই যে যার জারণ ঘটবে সে বিজারক, আর যার বিজারণ ঘটবে সে জারক। দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে যে চুরি করবে চোরা, যে চুরি করাবে সে গডফাদার। তাহলে সেই ইলেকট্রন ছাড়ছে কিন্তু অন্যজনে বিজারণ ঘটাইছে, এই কারণে সে বিজারক। তাহলে যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। তাহলে এই কারণে আমরা খুবই কমন বলতে পারি জারণ বিজারণ যুগোৎপদভাবে ঘটে। তার মানে জারণ ঘটলে বিজারণ করতে হবে, কারণ জারণ ইলেকট্রন যে ছাড়ছে অন্যজনে গ্রহণ করতে হবে। তো গ্রহণ করার এবং ছাড়ার যে ব্যাপারটা সেটা কনফার্ম তোমাকে বুঝতে হবে। যার জারণ ঘটবে সে কি করবে, কি বলো, অন্যজনের বিজারণ ঘটাবে, আর যার বিজারণ ঘটবে সে অন্যজনের জারণ ঘটাবে। এই দুইটার মধ্যে কম্বিনেশন যদি না থাকে তাহলে বিক্রিয়াটাইতে হবে না, কারণ ছাড়লে তো গ্রহণ করতে হবে। সো এই কারণে আমরা বলতে পারি জারণ বিজারণ যুগোৎপদভাবে ঘটে, এটা বলতে পারি আমরা। সো এই কনসেপ্টগুলো যদি বুঝে যাও তাহলে আর জারক বিজারক নিয়ে যদি কোনো টেনশন থাকে আর কোনো টেনশন থাকবে না, একদমই টেনশন থাকবে না। যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। বিজারণ ঘটলে জারক, জারণ ঘটলে বিজারক, দ্যাটস দ্য পয়েন্ট। আর জারক বিজারক কখনো কি হতে পারবে, উৎপাদ থেকে হতে পারবে না, অলওয়েজ বিক্রিয়ক থেকে হবে। বিক্রিয়ক থেকে দর্শক আয়নগুলো তো আর হবে না। যাদের জারণ মানে কোনো পরিবর্তন করে না তারা তো জারক বিজারক হিসেবে প্রশ্নই আসে না, মনে রাখবা। ফাইন, এবার হচ্ছে বাকি দুইটা বিক্রিয়াটা একটু দেখাই। যে দহন বিক্রিয়া অলওয়েজ বললাম তাপ উৎপন্ন করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া। তারপর হচ্ছে নন ডাইরেক্ট বিক্রিয়া মানে কি, জারণ বিজারণ। দেখো এটা নন ডাইরেক্ট বিক্রিয়া কেন বলা হচ্ছে, দেখো এই নন ডাইরেক্ট বিক্রিয়া বলার একটা মূল কারণ হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, যে প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া দেখো অ্যাসিড এবং ক্ষার, তাহলে এটা জারণ মান +1 ছিল -1, +1 হাইড্রোক্সাইড -1, তাহলে +1 এটা -1, তারপর হচ্ছে +1 এখানে -2। তার মানে এখানে অক্সিজেনের জারণ মান, এই যে অক্সিজেনের জারণ মান যদি আমি চিন্তা করি, এই অক্সিজেনের জারণ মান -2 আর এখানে -1, এটা +1 হাইড্রোজেনের। তো তাহলে এই প্রত্যেকের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই। দেখো হাইড্রোজেন +1, হাইড্রোজেন +1,
তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যদি হইতো তাহলে অবশ্যই বিক্রিয়কে জারণ সংখ্যা আর উৎপাদে জারণ সংখ্যা এই দুইটার মধ্যে মিল থাকতো না। যদি মিল থাকে তাহলে জারণ বিজারণ নয়, তাহলে এই বিক্রিয়াটা একটা প্রশমন বিক্রিয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। কারণ বিক্রিয়কের মধ্যে থাকা যত মৌল আছে প্রত্যেক মৌলের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে উৎপাদে গেলেও, সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এরপর আসো যে এরপরের কোশ্চেনটা, যেমন অদক্ষেপণ বিক্রিয়াটা, অদক্ষেপণ বিক্রিয়া মানে কোনটা? এটা অদক্ষেপণ বিক্রিয়া। দেখো অদক্ষেপ পড়াটা অদক্ষেপণ বিক্রিয়া এখানে আছে কিনা দেখি। অদক্ষেপণ বিক্রিয়াটা আছে, হ্যাঁ অদক্ষেপণ বিক্রিয়া। এটাও জারণ বিজারণ বিক্রিয়া নয়, কেন বলো তো? দেখো এটাও জারণ বিজারণ বিক্রিয়া নয়, কেন? কারণ এটাও দেখো এই যে এটা অদক্ষেপ পড়ছে বিদায় সলিড হয়েছে বিদায়, যে এটা সলিড মানে অদক্ষেপ পড়ছে। তাহলে এখানে +1 -1, এখানে +1, নাইট্রেট হচ্ছে -1, তাহলে +1 -1 আর এখানে +1, এটা -1। তার মানে জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই। এখন আমি কেমনে বুঝলাম? তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম এই নাইট্রেট সালফেট এগুলো জারণ মান তোমাকে জানতে হবে। দেখো নাইট্রেট -1, তারপর হচ্ছে সালফেট SO4 2-, SO3 2-, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো জারণ মানগুলো তোমাকে জানতে হবে। আর অক্সিজেনটা জানলে তো সালফারটা জানা কোনো ব্যাপারই না, অক্সিজেনটা জানলে সালফারের জানটা কোনো ব্যাপারই না। সো খুব সহজে, যেমন মনে করো আমি যদি বলি যে সালফেট আয়নে সালফারের জারণ মান কত, সালফারের জারণ মান কত কত, তো তাহলে তুমি একটু দেখো, সহজ করে চিন্তা করো, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো। এই সালফেট আয়নের মধ্যে তাহলে সালফার প্লাস -2 × 4, তার ওভারঅল চার্জ হচ্ছে -2, তাহলে -2, তাহলে বা এখানে সালফার দিবা, সালফার দিয়ে তাহলে এখানে হচ্ছে -8 = -2, সুতরাং সালফার = -2 + 8 সমান হচ্ছে +6। তাহলে এই জায়গাতে সালফারের জারণ মান হচ্ছে +6, সালফেটে সালফারের জারণ মান +6। এই যে কনসেপ্টটা যদি তুমি বুঝো, অক্সিজেনের জারণ মান -2 তোমাকে বলেছিলাম আগে থেকে, ওভারঅল চার্জ হচ্ছে পুরো একটা আয়নের চার্জ হচ্ছে -2, পাশে বসে যাবে, খুব সহজে এগুলো পারবা, এটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা তাহলে আমরা মানে অর্ধেক অংশ শিখে গেছি, এবার হচ্ছে লাসাতিলের নীতিটা, ওইটা পড়ে তারপর আমরা সিকিউ পড়বো, আর কোনো ঝামেলা নেই। দেখো লাসাতিলের নীতিটা, রাসায়নিক সাম্য অবস্থা তোমাকে যদি বলি, লাসাতিলের নীতিটা, যে লাসাতেলিয়ারের নীতি, যে লাসাতেলিয়ারের নীতি, যে সাতেলিয়ারের নীতি, সাতেলিয়ারের নীতি একটু ভালো করে খেয়াল করো। লাসাতেলিয়ার নীতি, এই লাসাতেলিয়ারের নীতিটা তোমাকে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা থাকা গেলে, তো সাম্য অবস্থা কাকে বলে? দেখো এই সাম্য অবস্থা হচ্ছে এই, দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে ঘনমাত্রা, আর এটা হচ্ছে সময়। তাহলে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে 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 কমবে, এক পর্যায়ে আর কমবে না। উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে, এক পর্যায়ে আর কমবে না, একই তখন থাকবে। তখন এই যে মাঝখানের এই সিচুয়েশনটা, এটাকে বলা হয় সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি? বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়ার হারটা সমান থাকবে। বিক্রিয়ার হার কাকে বলে? একক সময়ে বিক্রিয়ার যে ঘনমাত্রার পরিবর্তন তাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে আমাকে যদি প্রশ্ন করো বিক্রিয়ার হারটা কি, এই যে বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার মানে হচ্ছে এই যে ঘনমাত্রার পরিবর্তন, এই যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, এই যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, এই যে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই যে পরিবর্তন ডিভাইড বাই সময়, এই যে সময়। তো তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার দেখো এক পর্যায়ে গেলে ঘনমাত্রা, দেখো এই সময়ের সাথে সাথে এটা হচ্ছে সময়, এটা সময়, আর এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন। দেখো ঘনমাত্রা আগে কেমন ছিল, পরে কেমন হয়েছে। এই যে এই সময়ের সাথে সাথে ঘনমাত্রার পরিবর্তন, আগে ঘনমাত্রা কেসি ছিল, পরে কেমন হয়েছে, এই যে ঘনমাত্রার পরিবর্তন, এটা ঘনমাত্রার পরিবর্তন, এটা হচ্ছে সময়। তো এটাকে আমরা যদি আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার অর্থাৎ এইচএসসির ভাষায় বলি, তাহলে ঘনমাত্রার পরিবর্তনটাকে যদি আমি -dc বলি, ডিসি মাইনাস মানে কি ঘনমাত্রা কমে গেছে, আর এটা হচ্ছে ডিটি বলি, তাহলে এই যে হার = এই যে সময় বিক্রিয়ার হার হচ্ছে -dc/dt। মাইনাস সাইনটা কেন করছে? কারণটা হচ্ছে বিক্রিয়ক যেহেতু কমে গেছে। আর এটার ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে, এটার ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা বাড়ে, তো বাড়লে তখন এটা ডিটি, তো আর এটা হচ্ছে ডিএক্স। তো তার মানে এই যে এই হার, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে, দেখো এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, আর এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার। সম্মুখ বিক্রিয়া মানে কি? মনে করো এই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে এই নাইট্রোজেন থেকে হাইড্রোজেন তৈরি হওয়ার যে উৎপন্ন প্রবণতা, এটাকে বলো সম্মুখ বিক্রিয়া। আর অ্যামোনিয়া থেকে ভেঙে যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হয়, এটাকে বলা হয় আমরা কি বলবো? এটাকে বলো পশ্চাৎ বিক্রিয়া বলা হবে। তো তাহলে এই সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হারের কথা যদি আমি বলি, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, আস্তে আস্তে কমবে, আর এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার। তাহলে এখানে পশ্চাৎ বিক্রিয়ার হারটাতে কী হবে? উৎপাদের ঘনমাত্রা বাড়ে। তো তাহলে আমরা খুব সহজে এখানে dx বাই এখানে হার = dx/dt বলতে পারি, সো এগুলো নিয়ে এত প্যারেশানি নেওয়ার দরকার নেই।
মনে রাখবা এটাই সাম্য অবস্থা, রাসায়নিক সাম্য অবস্থা হচ্ছে এটা। আর যদি হারের সাথে সম্পর্কিত হয়, এই যে হার বনাম সময়ের সাথে সম্পর্কিত হয়, তখন দেখো সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হলে তখন এটাকে সাম্য অবস্থা বলা হয়, যে সাম্য অবস্থা। দেখো এটা হচ্ছে ঘনমাত্রার সাথে সম্পর্কিত, ঘনমাত্রার সাথে সময়ের। আর এটা সম্পর্কিত কার সাথে? এটা হচ্ছে হারের সাথে সময়ের। তাহলে সমমুখ বিক্রিয়ার হার আস্তে 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 কমবে, পশ্চাৎ বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়বে, এক পর্যায়ে এই দুইটা সমান হয়ে যাবে। আর সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান থাকে, যে সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার, যে সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান, যে পশ্চাৎ বিক্রিয়ার হার আর পরস্পর সমান, যে পরস্পর সমান। এই কথাটা একটু মাথায় রাখবা, এই কারণে এটাই সাম্য অবস্থা। সো সাম্য অবস্থাটা গেল। এবার লা সাতিলি কি বলতেছে দেখো, লা সাতিলি নীতিটা হচ্ছে, এই লা সাতিলির নীতিটা জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, যে লা সাতিলিয়ারের নীতি, যে লা সাতিলিয়ারের নীতি, সাতেলিয়ারের নীতি, লিয়ারের নীতি একটু ভালো করে খেয়াল করো, লা সাতিলির নীতিটা কি, একটু কনসেপ্টটা মাথায় রাখলে তখন হয়ে যাবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো লা সাতিলিয়ারের নীতির হচ্ছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে, এই যে কোন রাসায়নিক বিক্রিয়া, কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে, যে সাম্য অবস্থায় থাকাকালে, কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যদি এর একটা নিয়ামক, যদি এর একটি নিয়ামক, এই যে একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রায়, যে ঘনমাত্রার পরিবর্তন করা হয়, ঘনমাত্রার পরিবর্তন করা হয়, যে পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন, যে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন, অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, যে প্রশমিত হয়। এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এখন দেখো জিনিসটা কি, মনে করো তোমাকে, আমি মনে করি এটা উপর থেকে ফাড়ালাম, এই যে ওই যদি আমি এরকম করে মারি তাহলে হাতে ব্যথা পাবো, কিন্তু আমি যদি এটাকে সফটলি ধরি তাহলে আমার কোনো পরিবর্তন, মানে ব্যথা পাবো না। তো তার মানে জিনিসটা কি, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। তাহলে এখানে তিনটার প্রভাব আছে, তাহলে এই তিনটার প্রভাব তুমি মনে রাখবা। সেটা হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া, তাপ দিলে সাম্যের অবস্থান বামে যাবে। এই কনসেপ্টটা শুধু মাথায় রাখবা, শুধু কনসেপ্ট, একদম কনসেপ্টটা শুধু মাথায় রাখবা। আমি আর বেশি বুঝাতে যাচ্ছি না, সময় কম, কারণ তোমাদের তো শেষ করতে হবে। তাহলে এখানে তিনটার প্রভাব, একটা হচ্ছে তাপ উৎপাদে, এই দেখে তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম হচ্ছে তাপমাত্রার প্রভাব, তাপের প্রভাব, এই যে এক নম্বর হচ্ছে তাপের প্রভাব, এই যে তাপের প্রভাব। দেখো এই তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে, যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে সাম্যের অবস্থানে, যে সাম্যের অবস্থান তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে সাম্যের অবস্থান বামে যাবে, যে বামে যাবে, একটু মনে রাখবা। তো তাহলে উল্টা, যে দুই নম্বর যদি বলি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ কমালে, এই যে কমালে সাম্যের অবস্থান ডানে যাবে। ডানে যাওয়া মানে কি বলতো, ডানে যাবে। তো ডানে যাওয়া মানে কি, ডানে যাওয়া মানে হচ্ছে উৎপাদ উৎপন্ন হওয়া, আর বামে যাওয়া মানে বিক্রিয়ক উৎপন্ন হওয়া। ডান মানে বিক্রিয়ক উৎপাদ, আর বাম মানে হচ্ছে বিক্রিয়ক। সো ডানে মানে উৎপাদে, তাহলে উৎপাদের পরিমাণ বেশি পাবা। এবার একটা ঘটনা, তাপ উৎপাদী বিক্রিয়া। দুই নম্বর দেখো, যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, যে বিক্রিয়ার ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো। আমি একটু দ্রুত পড়াচ্ছি, কিছু করার নাই, কারণ সময় কম, তোমাকে অল্প, যেহেতু অনেকেই পারো কিছু জিনিস, সো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে এটা সহজ করে দেওয়ার জন্য। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবা। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, কনসেপ্ট আমাদের একবার। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এক নাম্বার, তাপ দিলে সাম্যের অবস্থান ডানে যায়, যে তাপ দিলে, এই সেম কাহিনী, একদম সেম কাহিনী। দেখো এটাকে যদি আমি উল্টে দিই, এই ঘটনাটাকে যদি আমি উল্টে দিই, দেখো একদম কিচ্ছু করবো না, দেখো এটাকে শুধু আমি উল্টে দেবো, দেখো এই উল্টে দেবো, এখানে রাখবো, দেখো এখানে রেখে আমি এটা, দেখো এটা ছোটো করলাম, এই যে ছোটো করে দেখো জাস্ট উল্টে দেবো। দেখো উল্টে দেবো কি, এই জায়গাতে আমি এই জায়গাতে তাপহারী, এখানে তাপহারী লিখবো, আর এটা ডান্ডে বাম বানায় দেবো, এই ডান্ডে বাম বানায় দেবো, দ্যাটস ইট। এই কনসেপ্ট হচ্ছে তাপহারী, যে তাপহারী বিক্রিয়ায় তাপ দিলে সাম্যের অবস্থান ডানে যাবে। তো তাহলে কোন দিকে যাবে, তাপহারী বিক্রিয়ায় তাপ দিলে সাম্যের অবস্থান ডানে যাবে, যে ডানে, আর এখানে বামে যাবে, যে বামে যাবে। স্যার উল্টা, স্যার উল্টা, ডানটা বাম, বামটা এই কনসেপ্টটা শুধু মাথায় রাখবা। এটা মাথায় রাখলে তুমি পুরো সিকিউ লিখতে পারবা, কোনো টেনশন ছাড়া লিখতে পারবা।
কোনো কথাই নাই, শুধু এই লাইনটা শুধু মাথায় রাখবে। এই একটা লাইন মাথায় থাকলে অপর লাইনটা অপর হয়ে যাবে। সো তোমাকে আগে বুঝতে হবে তাপারি বিক্রিয়া কোনটা, তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, এটা তোমাকে বুঝতে হবে। বুঝলে বাকিটা পান্তাবাদ, বুঝলে বাকিটা পান্তাবাদ। তোমাকে এটা নিয়ে আর কোনো ওরিডি হতে হবে না, কিচ্ছু চিন্তা করতে হবে না, ওরিডি হতে হবে না, একদম চিন্তাই করতে হবে না। ফাইন, এবার আসো আমি একটু দেখাচ্ছি। এরপর দেখো তাপের প্রভাব, এবার চাপের প্রভাব। চাপের প্রভাব এই যে 2 নম্বর হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব, চাপের প্রভাব, জাস্ট কনসেপ্টটা দেখবা, আর কিচ্ছু লাগবে না। চাপ দেখো, আমি যদি বলি যে N2 + 3H2 এই যে বিক্রিয়া করে, এটা বিক্রিয়া করে 2NH3 উৎপন্ন হয়েছে, তাহলে দেখো এখন আমাকে বলো বিক্রিয়কের টোটাল মোল কত? অবশ্যই এটা গ্যাসই হইতে হবে, গ্যাস, সবগুলো গ্যাসই হইতে হবে। চাপের প্রভাব হতে গ্যাসই হইতে হবে, লিকুইড এবং সলিড হলে চাপের প্রভাবটা প্রযোজ্য না। তো তাহলে এখন একটা জিনিস 4 মোল, এটা 4 মোল, এটা 4 মোল, এটা হচ্ছে 2 মোল, এটা 2 মোল, একটু মনে রাখবা, একটা 4 মোল, একটা 2 মোল। তাহলে তুমি একটু চিন্তা করো, চাপ আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তো চাপ দিলে আয়তন কমে না বাড়ে? আয়তন কমে। তো তাহলে চাপ বাড়ালে, তাহলে দেখো এই যে সাম্য অবস্থায় চাপ বাড়ালে, যে সাম্য অবস্থায় চাপ বাড়ালে, সাম্য অবস্থায় চাপ বাড়ালে, চাপ বাড়ালে, একটু ভালো করে খেয়াল করো, সাম্য অবস্থায় কি বাড়ালে? চাপ বাড়ালে। এই যে সাম্য অবস্থায় চাপ বাড়ালে, কনসেপ্টটা মাথায় রাখবা, সাম্য অবস্থায় চাপ যদি বাড়াই তাহলে আমরা যেদিকে মোল সংখ্যা কম, এই যে যেদিকে মোল সংখ্যা কম, যেদিকে মোল সংখ্যা কম, মোল সংখ্যা কম সাম্য অবস্থা সেদিকে যাবে, কম সাম্য অবস্থা সেদিকে যাবে, যে সাম্য অবস্থা সেদিকে যাবে, সেদিকে যাবে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে চাপ বাড়ালে ওদিকে যাবে, তাহলে চাপ কমালে সাম্য অবস্থায়, চাপ কমালে, যে কমালে, কমালে যেদিকে মোল সংখ্যা বেশি, এই বেশি সাম্য অবস্থা সেদিকে, এই যে সেই দিকে যাবে। তাহলে চাপের প্রভাবটা হচ্ছে, চাপ যদি দাও, চাপ বড়াও, তাহলে যেদিকে মোল সংখ্যা কম সাম্য অবস্থা সেদিকে যাবে, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ালে ডান দিকে যাবে, আর চাপ কমালে বামে যাবে। তার মানে চাপ বাড়লে উৎপাদের পরিমাণ বাড়বে, আর চাপ কমালে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। দ্যাটস ইট, এনাফ, এনাফ, টেনশন ছাড়া। এই কনসেপ্ট, শুধু আমি যা বলছি তাই, এর বাইরে কিচ্ছু হবে না, শুধু মূল কথাটা লিখে দিয়ে আসবা পরীক্ষা, আর কিছু দরকার নেই। এনাফ ইজ এনাফ। এবার আসো তুমি দেখো, যদি উভয় দিকে মোল সংখ্যা সমান থাকে, যেমন মনে করো এই যে যদি উভয় দিকে মোল সংখ্যা থাকে, যদি উভয় দিকে মোল সংখ্যা সমান থাকে, দেখো যদি উভয় দিকে, এই যে যদি উভয় দিকে মোল সংখ্যা সমান থাকে, যে উভয় দিকে মোল সংখ্যা সমান থাকে, যে মোল সংখ্যা সমান থাকে, মোল সংখ্যা সমান থাকে, সমান থাকে, তাহলে চাপের কোনো প্রভাব নেই, যে চাপের কোনো প্রভাব, এই চাপের কোনো প্রভাব থাকে না, চাপের কোনো প্রভাব থাকে না, কোনো প্রভাব থাকে না, যে প্রভাব থাকবে না, যে থাকবে না, না মানি না, সোজা কথা না। তাহলে দেখো এই যে হাইড্রোজেন প্লাস I2 বিক্রিয়া করলে 2HI উৎপন্ন হয়, যে 2HI উৎপন্ন হয়, তাহলে দেখো এখানে কয় মোল? এখানে হচ্ছে 2 মোল, এই যে 1 মোল 2 মোল সমতা করার পরে কিন্তু এটা, তাহলে এটা হচ্ছে কয় মোল? 2 মোল, তাহলে এটা 2 মোল, এখানেও 2 মোল পাইছো, এখানেও 2 মোল পাইছো, তাহলে এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই। এনাফ, এনাফ, আর কোনো টেনশনই নেই, এটাই চাপের প্রভাব। এবার আসো ঘনমাত্রার প্রভাব। একটু জোরে জোরে পড়াচ্ছে, মনে কিছু নিও না, কারণ তোমাদের তো এখন ইমার্জেন্সি টাইম, স্যার একটু চেষ্টা করতেছি মানে তাড়াতাড়ি ইয়ে করার জন্য। তোমরা যদি বুঝতে কষ্ট হয় একটু পজ করে দেখে নিও, ঠিক আছে? আর গাড়ি ঘোড়ার আওয়াজ বিরক্তি লাগতেছে, বুঝতেছো তো? নয়েজ হচ্ছে, আমি নয়েজটা ক্যান্সেল করে দেবো, সমস্যা নেই। এবার আসো, এবার দেখো, এবার হচ্ছে আমরা ঘনমাত্রার প্রভাব। দেখো ঘনমাত্রার প্রভাব, দেখো এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এই যে ঘনমাত্রার প্রভাব, দেখো ঘনমাত্রার প্রভাব। এখন দেখো তুমি একটু চিন্তা করো, যদি ঘনমাত্রার প্রভাব হয় তাহলে এখানে একটা মজার ঘটনা আছে। মজার ঘটনাটা কি? দেখো মনে করো কোন একটা বিক্রিয়াতে, যেমন মনে করো তুমি এখানে N2 + 3H2 বিক্রিয়াটা দিলাম, তো এখানে 2NH3 উৎপন্ন হলো। তো তুমি একটু চিন্তা করো যে এই জায়গাতে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এটার ঘনমাত্রা যদি বাড়াই তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় যাওয়ার জন্য এটা বিয়োজিত হয়ে উৎপাদের মান তৈরি করবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের মান বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, দ্যাটস ইট। তার মানে ঘনমাত্রার প্রভাব কোনটা? যে সাম্য অবস্থায় যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় উৎপাদের পরিমাণ বাড়বে, কারণ এটা বিয়োজিত হয়ে যাবে। তো তাহলে দেখো সাম্য অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, যে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, ঘনমাত্রা বাড়ালে বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে, যে উৎপাদের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ বাড়বে, পরিমাণ বাড়বে। আর যদি দেখো সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, যে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, উল্টা বিক্রিয়কের পরিমাণ বাড়বে। তাহলে একটা বাড়ালে আরেকটা বাড়বে, পরিমাণ বাড়বে, পরিমাণ একটা বাড়ালে আরেকটা বাড়বে। কেন? কারণ একটা বাড়ালে সেটা বিয়োজিত হয়ে আবার উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে একটু বেশি করে দিছো, এটা বিয়োজিত হয়ে আবার উৎপাদের পরিমাণও বাড়তেছে, তার মানে একটার সাথে অন্যটা রিলেটেড, দ্যাটস ইট, আর কোনো কাহিনী। এই হচ্ছে কাহিনী। এবার আসো প্রশ্ন, খাপ 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 খালি প্রশ্ন করবো। আসো এবার খেলা শুরু। আসো এবার আসো আমরা চিটাগং বোর্ড 2000 আমরা প্রশ্নগুলো দেখবো। দেখো একদম পানির মতো সোজা, এর রাজশাহী বোর্ড 2025 সাল। আসো আবার, এবার আসো খেলা হবে। দেখো এই খেলা হবে, খেলাগুলো কেমনে হবে এবার দেখো। খেলা যে চলছে কোন লেভেলে দেখো। এবার তুমি শুধু দেখবা আর আমি আনসার দেবো, দ্যাটস, আর কোনো কথাবার্তা ছাড়া। দেখো
1 নং উদ্দীপকে জারণ বিজারণ তুমি দেখো এখানে আয়রনের জারণ মান হচ্ছে 0, বাট এখানে ফেরাস সালফেট এটা জারণ মান -2, সুতরাং এটা +2, কপারের এখানে +2 আর এখানে হচ্ছে 0। তো তার মানে তুমি দেখো 1 নং বিক্রিয়া একটা জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে একই সাথে ঘটছে। তাহলে এখানে কনসেপ্টটা কি, এই যে একদম পানির মতো সোজা, এই কপার এই আয়রনটা সে দুইটি ইলেকট্রন ছেড়ে আয়রন 2+ পরিণত হয়েছে, আর এখানে কপার আয়নটা এই যে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে, তাহলে এটা জারণ বিক্রিয়া আর এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। দেখো পানির মতো, সুতরাং জারণ বিজারণ যুগোৎপদভাবে ঘটে। পান্তাবাদ পানির মতো সোজা, পানির মতো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হলে কি হচ্ছে, একজনকে সরাই অন্যজন জায়গায় দখল করতেছে, বাট এটা কি জারণ বিজারণ বা ইলেকট্রনের আদান প্রদান করছে, সুতরাং এটাকে জারণ বিজারণ বিক্রিয়া। পানির মতো সোজা, আর কিচ্ছু লেখা লাগবে না, কনসেপ্ট কনসেপ্ট। এটা ছাড়ছে, এটা গ্রহণ করছে, ছাড়লে ধনাত্মক চার্জ বাড়ছে, এই যে গ্রহণ করলে হয়েছে, দ্যাটস ইট। এবার আসো 2 নং বিক্রিয়া, তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব ব্যাখ্যা করো। বলো 2 নং বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, যে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেচের মানটা, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে সাম্যের অবস্থান বামে যাবে, তার মানে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। এনাফ। তাপ এই তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা সাম্য অবস্থায় তাপমাত্রা বাড়ালে, তাহলে বিক্রিয়ার অবস্থা কোথায় যায়, বামে যাবে, আর তাপ কমাইলে ডানে যাবে, এই যে ডানে যাবে মানে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে এবার তাহলে তাপের প্রভাবটা শেষ, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বাড়ালে বামে গেছে, তাপ কমাইলে ডানে যাবে, দ্যাটস ইট। একটা লাইন, দুইটা লাইন। এবার আসো, তার মানে কি এই কনসেপ্টটা লিখে দিতে পারলেই নাম্বার। এবার আসো 2 নাম্বার, চাপের প্রভাব। তাহলে এদিকে মোল সংখ্যা 4, এদিকে মোল সংখ্যা 2, তো তাহলে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে, আবার চাপ কমালে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, দ্যাটস ইট। তাহলে সাম্য অবস্থায় চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে, সাম্য অবস্থায় চাপ কমালে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। এনাফ। কয় মিনিট লাগছে? সর্বোচ্চ সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আনসার ক্লিয়ার, কোনো কনসেপ্ট ছাড়া। সো তুমি নিজেই পারতেছো এগুলো, দেখো আমি বেসিক আলোচনা করে ফেলছি, এখন তুমি নিজেই পারবা। আসো, ওকে ফাইন, এর পরেরটাতে আসো, পরেরটাতে আসো। আসো এবার এইগুলো আনসারগুলো আছে দেখে নিব। এই দেখো এটা, এবার দেখো পানির মতো সোজা। আমি এখন দেখো ধাম 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 খালি এখন করবো, যে কোনো কথাবার্তা ছাড়া। দেখো আসো, এদিকে আসো। এবার দেখো এই পটাশিয়াম, এটা পটাশিয়াম, দেখো এই পটাশিয়াম আর অক্সিজেন। তাহলে প্রথমে আমি তোমাকে বলছি, কোনো একটা যৌগমূল যেটাই হোক না কেন, যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মানে দহন বিক্রিয়া, সো এটা একটা দহন বিক্রিয়া। আমি না দেখে বলে দিচ্ছি এটা দহন বিক্রিয়া। প্রথম করছে লাশ হাতের নীতি অনুসারে 2 নং বিক্রিয়ার উপর তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব, এই মাত্র করছো। দেখো এইখানে A2, এখানে B2, 2AB, তাহলে মোল সংখ্যা সমান, তাহলে এখানে চাপের কোনো প্রভাব নেই, যে চাপের কোনো, এই যে চাপের কোনো প্রভাব নেই, যে কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই। কেন কেন কেন? কারণ উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান, সো চাপের কোনো প্রভাব নেই, একদম পানির মতো। তাপের প্রভাব আসো, এই তাপীয় পরিবর্তন ধনাত্মক, তার মানে ডেলএইচের মানটা, যে ডেলএইচের মানটা হচ্ছে পজিটিভ। তো আমরা জানি কোন একটা বিক্রিয়া তাপ তাপ যদি পজিটিভ হয় তার মানে কি তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়া যদি হয় তাহলে তাপ বাড়ালে সাম্য অবস্থা ডানে যাবে, ডানে যাবে মানে AB এর পরিমাণ বাড়বে, আর তাপ কমালে সাম্য অবস্থা বামে যাবে, তার মানে কি পরিমাণ বাড়বে বলো, A2 এবং B2 এর পরিমাণ বাড়বে। তোমার ফান্তাবাদ। তো কিছুক্ষণ আগে যে আমি লিখলাম, এই যে তোমাদেরকে দেখাইলাম যে চাপের কোনো প্রভাব নাই, এই ব্যাপারটা চাপের কোনো প্রভাব নেই, যে এই বিক্রিয়াটা চাপের কোনো প্রভাব নেই, অনেকটা এই বিক্রিয়াটা, এটাকে A2 দিছে প্লাস এটাকে B2 দিছে, তো সমান হচ্ছে 2AB হয়েছে, 2AB হয়েছে, দ্যাটস ইট। এই হচ্ছে কোয়েশ্চেন। সো কনসেপ্টটা বুঝতে পানির মতো সোজা, শেষ। এবার বলছে 1 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত, যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে 1 নং বিক্রিয়াটা প্রথম হচ্ছে দহন বিক্রিয়া, যে দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া মানে কি তাপ উৎপন্ন হয়েছে, দহন বিক্রিয়া, তাপ উৎপন্ন হবে অক্সিজেনের সাথে B, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স কেন বলো তো? এই পটাশিয়ামের জারণ মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে প্লাস, পটাশিয়ামের এখানে কত, যদি এখানে যদি এটা যদি এখানে, তাহলে +1, আর এটা হচ্ছে -2। তো তার মানে অক্সিজেনের যদি 0 ছিল আগে, তো তার মানে পটাশিয়ামটা। দ্বিতীয় নম্বর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। দেখো জারণ বিজারণ বিক্রিয়া। তো তাহলে তুমি দেখো জারণ বিজারণ বিক্রিয়া যদি তুমি খেয়াল করো, প্রথমে তুমি চিন্তা করো, তাহলে পটাশিয়ামটা, এই যে পটাশিয়ামটা সেই ইলেকট্রন ছেড়ে পটাশিয়াম প্লাসে পরিণত হয়েছে। তো তার মানে কয়টা, 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন ছেড়ে 4জন 4টা প্লাসে পরিণত হয়েছে, ফাইন, ওকে। এবার হচ্ছে অক্সিজেনটা, এই অক্সিজেন বিজারণ বিক্রিয়া, যে অক্সিজেনটা O2টা সে একজনে গ্রহণ করে, দুইজনে গ্রহণ করবে 4টা ইলেকট্রন সে গ্রহণ করে 2O2-, তার মানে কি একজনে গ্রহণ করছে দুইজনে 4টা, তো তার মানে কি O2- এ পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে জারণ আর এটা হচ্ছে বিজারণ। পানির মতো সোজা কনসেপ্ট, পানির মতো। একজন ছাড়ছে, গ্রহণ করছে। এবার একটা সংশ্লেষণ বিক্রিয়া। এবার এই কিছুক্ষণ আগে আমরা সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই হবে, কিছুক্ষণ আগে আমি দেখলাম সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই হবে বললাম, এই সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই হবে বলছি তোমাকে। দেখো এরপর হচ্ছে সংযোজন অথবা সংশ্লেষণ। দেখো এদিকে দেখো, আমি একটু ছোট করে দিচ্ছি, দেখো এরপর সংযোজন বিক্রিয়া হবে। 3 নম্বর হচ্ছে সংযোজন, এই যে সংযোজন। এরপর হচ্ছে প্লাস সংশ্লেষণ, এই যে সংশ্লেষণ। কারণ সংশ্লেষণ কেন? কারণ হচ্ছে এটাও মৌলিক পদার্থ, এটাও মৌলিক পদার্থ। পানির মতো সোজা, কঠিন না সোজা, পানির মতো সোজা। দেখ দাম অঙ্ক করে ফেলতেছি, এরপরে দেখ খাবি না গায়ে দিবি। দেখ এদিকে দেখ কত সোজা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেখ এদিকে দেখ কনসেপ্টটা, দেখ এদিকে দেখ, এই যে অ্যামোনিয়া এবং এটার ক্ষেত্রে দেখ, একটু ভালো করে খেয়াল কর, এদিকে দেখ। সো উই সি কি দেখতেছি, দেখ পানির মতো সোজা, দেখ কনসেপ্টটা দেখ, এদিকে দেখা। উদ্দীপকের একযোগের আপেক্ষিক, ও মা রে, এটার মতো সোজা পটাশিয়াম নাইট্রেট KNO3, এটার মতো সোজা আছে
পটাশিয়ামের কত 39.1, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, এই অক্সিজেনের কত 16, 3 16 48। তাহলে এখানে পটাশিয়াম নাইট্রেট আপেক্ষিক ভর কত হবে দেখ, KNO3, তাহলে পটাশিয়ামের হচ্ছে 39.1, তোদের বইতে 39 দেওয়া আছে, নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 16। তো তাহলে যোগ কর, তাহলে এখানে হচ্ছে 39 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3। তো তার মানে কত 39 আর 4 হচ্ছে 348, তাহলে এখানে 48 আর এখানে হচ্ছে 14, তাহলে প্লাস 14 আর এখানে হচ্ছে 39। তো এবার ক্যালকুলেশন করলে কত হয়, এখানে 60 62 আর 40-এ কত হয় 100, কত হয় এই যে 101 কিনা, 100 কত 62 আর 40, তাহলে 101 কিনা দেখতো একটু এরকমই তো হবে, 101ই হবে, 101 হওয়ার কথা। সো যোগ বিয়োগ যদি করি তাহলে এখানে আমাদের 101 হওয়ার কথা। তারপরে তোমরা একটু চেক করে কত নাম্বার, 3 নাম্বার। ওকে ফাইন, 101, আর কোনো ঝামেলা নেই, ফাইন। এবার এরপরের কোশ্চেনটার দিকে তাকা। ওকে ডান, এগুলো সোজা হবে তো কোনটা মানে, তারপরে একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। দেখ এখানে বলছে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান করে। ও মা রে, দেখ এখানে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে 0, আর এখানে ক্যালসিয়াম জারণ মান হচ্ছে +2, সালফেট হচ্ছে -2। তাহলে সিলভার, এই যে সিলভারের জারণ মান এখানে কত +1, দেখ এই 1 এই যোজনী এর কাছে আসছে, এই যোজনী এর কাছে গেছে। তো তাহলে দেখ এই যোজনী 1, তো সিলভার +1, তো তাহলে এখানে 0 হয়েছে। তো তাহলে এবার বল, এই যে পানির মতো সোজা গ নাম্বার, দেখ এই যে ক্যালসিয়াম সে 2টি ইলেকট্রন ছেড়ে ক্যালসিয়াম 2+ পরিণত হয়েছে, আর এখানে সিলভারটা, যে সিলভার 2টা প্লাসটা সে 2টি ইলেকট্রন গ্রহণ করে 2টা সিলভার আয়নে পরিণত করছে। এই যে পানির মতো কনসেপ্টটা যদি লিখস, এবার বাকিটা পরে বিক্রিয়াতে সাজায় যদি লিখস, পানির মতো সোজা, এর চেয়ে সোজা জিনিস আর নাই। 3 নাম্বার। এবার 4 নাম্বার কোন বোর্ডে আসছে? 4 নাম্বার হচ্ছে বরিশাল। দেখ বরিশাল বোর্ডে, যে বরিশাল বোর্ডে আসছে, দেখ এই 4 নাম্বার বরিশাল বোর্ড, এই 4 নাম্বার বরিশাল, 4 নাম্বার বরিশালে, যে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড পানির মতো সোজা। দেখ এই জারণ বিজারণ যুগোৎপদ ভাবে করে 1 নং বিক্রিয়া। তাহলে 1 নং বিক্রিয়া কোনটা? এই যে গ নাম্বার 1 নং বিক্রিয়া। দেখ এখানে সালফারের জারণ হচ্ছে -2 আর এখানে সালফারের জারণ মান 0, ক্লোরিন 0, এখানে -1। তো তাহলে দেখ এই একটা সালফাইডটা, এই যে 2- সে 2টি ইলেকট্রন ছেড়ে সালফার ধাতুতে সালফারে পরিণত হয়। আবার এই ক্লোরিনটা সে 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, যে ক্লোরাইড আয়নে পরিণত হয়, শেষ। তো তার মানে কি জারণ বিজারণ, তাহলে এটা ছাড়ছে বিধায় গ্রহণ করছে। যার জারণ করে সে বিজারক, যার বিজারণ করে সে জারক। তাহলে কোন একটা বিক্রিয়াতে জারক বা বিজারক যদি চিহ্নিত করতে বলে, পানির মতো সোজা। আর এমসিকিউতে একটা ঘটনা ঘটে, একটু মাথায় রাখবি। এবার এটা আমি বুঝাবো, তার আগে আমি এই কোশ্চেনটা সলভ করলাম। এটা গ নাম্বার 2 নং বিক্রিয়াতে তাপ ও চাপের প্রভাব। দেখ 2 নং বিক্রিয়াতে এখানে কয় মোল? 3 মোল, এখানে হচ্ছে 2 মোল। তাহলে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে, আর এটা তাপ উৎপাদী, এখানে প্লাস তাপ, তো তার মানে তাপ উৎপাদী, এটা তাপ উৎপাদী, যে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আমি মনে রাখবি যে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাহলে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ দিলে সাম্য অবস্থান বামে যায়, তাপহারী বিক্রিয়া তাপ দিলে সাম্য অবস্থান ডানে যায়। তো তাহলে এখানে তাপের প্রভাবটা খুব সহজে ব্যাখ্যা করতে পারবি, পানির মতো সোজা, কনসেপ্ট বুঝলে পানির মতো সোজা। আর চাপের প্রভাব, চাপ বাড়লে উৎপাদের পরিমাণ বাড়বে, চাপ কমালে বিক্রিয়কের পরিমাণ বাড়বে সাম্য অবস্থায়। দ্যাটস ইট, এনাফ, আর কোনো কথা নেই। একদম পানির মতো সহজ করে দিলাম। এবার তো যুগোৎপদভাবে ঘটে। এখানে দেখ একটা মজার জিনিস একটু তোকে শিখে নি এমসিকিউর জন্য, যে ফর এমসিকিউ একটা মজার জিনিস শিখ। যেমন দেখ এই কোশ্চেনটার দিকে তাকা, A+2। এই কোশ্চেনটা দুইটা, এই আয়রনটা 2টা গণনা করতে পারে, ইলেকট্রন ছাড়তেও পারে, Fe3+ ছাড়তেও পারে, আবার Fe2+টা সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে Fe-তেও পরিণত হতে পারে। এটা আলাদা। তাহলে এই যৌগটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। এই যে Fe2+টা সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে, যে জারক বিজারক, এই যে বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে, একটু খেয়াল রাখিস। তাহলে এটা জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে, দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু তোকে যদি আমি বলি যে ফেরিক আয়ন Fe3+, এটা কখনোই নিজের কি করবে? বিজারণ ঘটবে। তার মানে নিজের বিজারণ ঘটলে মানে জারক, তাহলে অলওয়েজ জারক হিসেবে কাজ করবে, কিন্তু এটা বিজারক হিসেবে কাজ করতে পারবে, কারণ এর মধ্যে থেকে আরেকটা ইলেকট্রন যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো কনসেপ্টটা বুঝবি যে কার সম্ভাবনা আছে কার নাই, এটা জারক বিজারক উভয়, কিন্তু এই শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো গ্রহণ করা মানে বিজারণ, যার বিজারণ করে সে জারক, যার জারণ করে সে বিজারক, সিম্পল। যার জারণ করে সে বিজারক, যার বিজারণ করে সে জারক, সিম্পল। এই কনসেপ্টগুলো এমসিকিউতে আসে। সো বুঝলে আল্লাহ কাছে আশা করি পারবি। এরপরে কোশ্চেন হয়, ওকে ফাইন। এরপরে কোশ্চেন দেখ 5ম নাম্বার, সিলেট বোর্ড 2000, একদম সহজ, পানির মতো সোজাই। দেখ সিলেট বোর্ড 2000 কত সাল? দেখ এই যে 2000 কত সাল সিলেট বোর্ড, এদিকে তাক, কনসেপ্টটার দিকে তাকা। দেখ সিলেট বোর্ড এদিকে তাকা, ক্যালসিয়াম ক্লোরাইড, দেখ এই কপার ক্লোরাইড, এদিকে তাকা, এই যে কপার ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে অদক্ষেপ, এটা সলিড মানে হচ্ছে অদক্ষেপিত হয়েছে। তাহলে 1 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? তাহলে প্রথম হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, যে অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে অদক্ষেপণ বিক্রিয়া তার জারণ মানে কোনো পরিবর্তন করে না। দেখ কপারের জারণ মান 2,
সোডিয়ামের +1, তাহলে ক্লোরাইডের -1, এখানে অক্সিজেনের -2 আর হাইড্রোজেনের +1। সো এখানে জারণ মানে কোনো পরিবর্তন করে নাই, এই পুরো জারণ মানে কোনো পরিবর্তন করে নাই, তাহলে অদক্ষেপণ বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া। তাহলে বলবি যে এটা নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্সের মধ্যে অদক্ষিপ্ত হয়েছে। অদক্ষিপ্ত কেন হয়েছে? কারণ এটা এই যে সলিড হয়েছে, সলিড মানে হচ্ছে অদক্ষিপ্ত হওয়া, মানে কি নিচে ভারী পাথর জমা যে সলিড, এস মানে অদক্ষেপের চিহ্নটা না দেওয়া থেকে সলিড। ফেরিক হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কপার আর কিউপ্রিক হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু অদক্ষিপ্ত হয়, এস দেওয়া থাকবে সলিড। জারক ও বিজারক এবং বিজারক, এই যে জারক বিজারিত হয়, তারপরে যার জারণ ঘটে কিছুক্ষণ আগের বিক্রিয়াটা দেখে, সালফার S2- সে 2টি ইলেকট্রন ছেড়ে সালফারে পরিণত হচ্ছে, আর ক্লোরাইডটা সে 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। তাহলে যার জারণ ঘটছে সে অন্যের বিজারণ ঘটাইছে, সুতরাং সে এটা জারণ বিক্রিয়া। জারণ এই বিজারক হচ্ছে কোনটা? যার জারণ ঘটে সে বিজারক, এটা পুরোটাই বিজারক, এই যে বিজারক। আচ্ছা মনে রাখবি এখানে মূলত সালফাইড আয়নটা বিজারক, কিন্তু মানে বিষয়টা এমন যে পুরো বাংলাদেশ দলে মনে কর ব্যাটিং করছে, তো ভালো করছে ব্যাটিং একজনে, কিন্তু দল জিতছে বাংলাদেশ, তাহলে একজন জিতছে বলা যায় না, তাহলে ঘটনাটা ঘটে একজনে, কিন্তু নাম হয় পুরো যৌগের। তাহলে জারক বা বিজারক হবে হাইড্রোজেন সালফাইড, পুরোটাই হচ্ছে কি বল এই পুরো যা জারণ ঘটে বিজারক, এটা বিজারক হবে, জারণ ঘটলে এটা বিজারক। সো এটা বিজারক হবে, এটা বিজারক হবে, কি হবে বল? বিজারক, এই যে বিজারক, এটা বিজারক, এই যে বিজারক, বিজারক, আর এটা হচ্ছে জারক হবে, এটা জারক। জারকের কি করবে? জারকের বিজারণ ঘটবে, তো তাহলে এটা হচ্ছে বিজারণ ঘটনা, হচ্ছে বিজারণ ঘটনা। তো বিজারণ ঘটলে সুতরাং এটা কি হবে বল? এটা কি হবে? এটা হবে বিজারক, বিজারক, আর এটা হচ্ছে জারক। জারক কেন? নিজের বিজারণ ঘটছে, নিজের বিজারণ ঘটার জন্য ইলেকট্রন লাগছে না, ইলেকট্রনটা কার থেকে গ্রহণ করছে? এর থেকে। তাহলে এ যদি ইলেকট্রন গ্রহণ না করতো এ তো ছাড়তো না, তো এ গ্রহণ করছে বিধে এ ছাড়ছে, তো তার মানে যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। দ্যাটস ইট, এই কনসেপ্ট, এই কথাটা লিখলেই আর নাম্বার, আর কোনো টেনশনই করতে হবে না। দ্যাটস ইট। খাবি না গায়ে দিবি, দেখ এদিকে দেখা, এবারে এরপর কোশ্চেন আয়, সব পারবি, সব পারবি, শুধু বুঝতে হবে, একটু বুঝতে হবে। দেখ এই যে এটাও সেম কাহিনী, এ দেখ এই জারণ মান, এটা জারণ মান বের করে, এই আগের কোশ্চেনটা বারবার আসছে, দেখ এটা জারণ মানটা বের করে, যে জারণ মানটা বের কর, পানির মতো সোজা। আমি তোদেরকে যে কাজটা করব, এখানে যে কোশ্চেনগুলো আছে আমি আরও কয়েকটা করে দেবো, করে দেওয়ার পর এই কোশ্চেনগুলো তোরা সবগুলো সলভ করার চেষ্টা করবি, আর কখগুলো এখানে দিয়ে দেওয়া থাকবে, কখগুলো দেখবি, আর আমি যে বেসিকগুলো ছি এর বাইরে কোনো পড়ালেখা নেই, সোজা কথা, মানে এর বাইরে কোনো পড়াশোনা নেই। সো এটা যদি পড়স এনাফ, আর কিচ্ছু লাগবে না। এবার আয় দেখ এই কোশ্চেনটা আমি গেলো, এই কোশ্চেনটা আমি দেখাচ্ছি, এই কোশ্চেনটা তাহলে এখানে দেখ যৌগে উৎপন্ন সালফারের জারণ মান কত? তাই সালফার কোথায়? যে সালফার হচ্ছে এটা, তো সালফার যদি হয় তাহলে এখানে এই দেখ এটা জারণ মান হচ্ছে +2, এটা হচ্ছে -2 × 4, তাহলে 8। তাহলে এখানে তুই যদি হিসাব করস তাহলে আয়রন সালফেট, এই যে সালফেট যদি হয় তাহলে এখন যদি আমি চিন্তা করি তাহলে আয়রনে হচ্ছে -2, সরি +2, প্লাস এখানে হচ্ছে সালফার প্লাস -2 × 4, ওভারঅল চার্জ হচ্ছে 0, তাহলে বা সালফার হচ্ছে মাইনাস কত, 2 থেকে 6, 8 গেলে 6 হয়, তাহলে আর 6টা যদি ওই পাশে হয় +6 হয়ে যায়। সো আনসার এই যে 8 তো আর কত 2, তাহলে 8 থেকে 2 গেলে 6, 6টা ওই পাশে গেলে +6 হয়ে যায়, আনসার। দ্যাটস ইট, মানে পানির মতো সোজা। এই দেখ বেসিক বুঝতে যে কি সোজা, এগুলো বলার মতো না। এরপরে দেখ এই কোশ্চেনের দিকে তাকা, দেখ এই কোশ্চেনের দিকে তাকা, এই কোশ্চেন দেখ পানির মতো সোজা, কনসেপ্ট বুঝতে, দেখ এই কোশ্চেনের দিকে তাকা। 1 নং বিক্রিয়াটি একটা অবশ্যই রেডক্স বিক্রিয়া, কারণ এটা জারণ মান 0 ছিল, পর হচ্ছে +1, এটা জারণ মান 0 ছিল, পর হচ্ছে -2 হয়েছে, এই যে -2 হয়েছে, তো তার মানে ইলেকট্রন ছাড়ছে গ্রহণ করছে, তাহলে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে দেখ এরপর যে 2 নং 3 নং বিক্রিয়া একই ধরনের বিক্রিয়া কিনা, দেখ 2 নম্বর বিক্রিয়া যদি করতে যাই তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, তাহলে এটা একটা প্রশমন বিক্রিয়া, তাহলে এখানে হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে, ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে, তো নাইট্রেট হলে 2 হবে এখানে, আর এখানে পানি হবে। তো তাহলে এই বিক্রিয়াটা একটা প্রশমন বিক্রিয়া, যে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া যদি হয় তাহলে এটা নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স মানে নন জারণ বিজারণ বিক্রিয়া নয়, রেডক্স। রেডক্স মানে কি? অক্সিডেশন রিডাকশন, দুইটা মিলে রেডক্স আসছে কথাটা, মানে জারণ বিজারণ বিক্রিয়া। তো তার মানে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, তার মধ্যে নন রেডক্স বিক্রিয়া, দ্যাটস ইট, আর কোনো কাহিনী নেই। এবার 2 নং বিক্রিয়া দেখ, এই 3 নং বিক্রিয়া, 3 নং বিক্রিয়ার দিকে তাকা, তাহলে এটা ফেরাস, তাহলে এখানে কি ফেরাস হাইড্রোক্সাইড, যে ফেরাস হাইড্রোক্সাইড, আর এখানে সোডিয়াম সালফেট হবে, সোডিয়াম সালফেট, তাহলে এটা হচ্ছে এটাও নন রেডক্স রিয়েকশন, নন রেডক্স, এটাও নন রেডক্স, এটাও নন রেডক্স, এটাও নন রেডক্স, বাট এটা হচ্ছে কি বিক্রিয়া বলতো? অদক্ষেপণ, এটা সলিড হবে, অদক্ষেপণ বিক্রিয়া, যে অদক্ষেপণ বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া। কেন অদক্ষেপ? যে সলিড হবে, এটা ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের অদক্ষেপ পড়বে, সবুজ বর্ণের অদক্ষেপ পড়বে, সো এটা নন রেডক্স বিক্রিয়া হবে এবং অদক্ষেপণ বিক্রিয়া হবে। কনসেপ্টটা সোজা, অদক্ষেপ পড়বেই কেন, অদক্ষেপণ বিক্রিয়া। দেখ গেল, এবার আয় খাবি না গায়ে দিবি, দেখ কত সোজা। এখানে বলছে যে শামুক, শামুক বললে ক্যালসিয়াম কার্বনেট, যে শামুক যখন বলবে তখন এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট। তো উদ্দীপকের পাতা সংজ্ঞা দেয়, তাহলে মানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত কর, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত কর। শামুকের খোলসের মধ্যে কি দিছে?
কিছু দিছে, উত্তপ্ত করছে, তাপ দিছে। তো উত্তপ্ত করলে এখানে এসিড টেসিড কিছু দিছে তো লেখে নাই, উত্তপ্ত করছে তার মানে কি তাপ দিছে আর কি। তো তাপ দিলে যে জায়গায় যখন তাপ দেওয়া হয়, যে তাপ দেওয়া হলে এই ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়ে যাবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা উদ্দায়ী হয়ে চলে যাবে। এটা গ্যাস, এটা গ্যাস। আর এটা হচ্ছে সলিড, দ্যাটস ইট, এই যে ক্যালসিয়াম। তো রাসায়নিক বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এবার এরপরে কোশ্চেন আয়, এত সোজা যদি বুঝো স্যার কি, না বুঝো তো পানির মতো, না বুঝো তো কঠিন, কিন্তু বুঝতে সোজা। দেখ এই কোশ্চেন, একই কোশ্চেন বারবার আসছে, দেখ একই কোশ্চেন বারবার, একই কোশ্চেন বারবার, দেখ একই কোশ্চেন বারবার। দেখ এ যোগে সালফারের জারণ মান, এ যোগে সালফারের জারণ মান আসছে। তো এ যোগটা কি, এ যোগটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম, এই যে এ যোগটা ম্যাগনেসিয়াম সালফেট, এই যে ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম জারণ মান +2, সালফার হচ্ছে ধরবি, আর তার মানে কি +6 বের হবে, দ্যাটস ইট। উদ্দীপকের সংগঠিত দুটি বিক্রিয়ার মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলো, তাহলে প্রথমটা এই যেমন এটা এটা কিন্তু নন রেডক্স বিক্রিয়া, এটা নন রেডক্স বিক্রিয়া, যে নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি নন, এটা কিন্তু রেডক্স বিক্রিয়া, এটা 0+2, এটা 0, এটা -2। তাহলে দেখ এটা নন রেডক্স কেন, এটা এই ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অক্সাইড যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখ এই জারণ মানে কোনো পরিবর্তন করে না, দেখ এখানে +2, এখানেও +2, এই সালফেট পুরোটা -2, এটা পুরোটার -2, এখানে হাইড্রোজেন হচ্ছে -1, এই যে হাইড্রোজেনের সরি +1, এখানে হচ্ছে +1, তাই এখানে -2, এখানে -2। তার মানে আমি কিন্তু ওভারঅল যৌগ চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি প্রত্যেকটা মৌল। তাহলে প্রতিটা মৌলের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না, তো জারণ মানে পরিবর্তন না ঘটলেই সেটা নন রেডক্স রিঅ্যাকশন, দ্যাটস ইট, সিম্পল। তো তাহলে এখানে কনসেপ্টটা বুঝলেই তুমি পারবা, মানে জারণ মানে পরিবর্তন না ঘটলেই নন রেডক্স বিক্রিয়া, আর কোনো কথাই নেই, কোনো কথাবার্তা ছাড়া। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা আমি জানি না, চেক করে নিবা। সো এখানে অনেক রিঅ্যাকশন আছে, অনেক 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 অনেক, তোদেরকে পড়লে মানে সীমা থাকবে না। দেখ কনসেপ্টটা একই একই একই। দেখ এই কোয়েশ্চেনটা আমি একটু দেখাবো, এর পরের কোয়েশ্চেনটা দেখে দিয়ে দেখা। দেখ এখানে বলছে যে এই এ বি, এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই কিভাবে বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধি করা যায়। তা উৎপাদ বৃদ্ধি করতে গেলে দেখ এটা ড্যালিচের মান, ড্যালিচের মানটা নেগেটিভ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, যে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ দিলে সাম্যের অবস্থান বামে যায়। তাহলে যদি আমি উৎপাদ বাড়াতে হয় তাহলে তাপ কমাতে হবে, যে তাপ কমাতে হবে, তাপ কমাতে হবে, কমাতে হবে। আর চাপের কোনো প্রভাব নাই, বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা, সরি বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সেম, এখানে 2 মোল, এখানেও 2 মোল। সো চাপের কোনো প্রভাব নেই। এবার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বাড়বে, তাহলে এবার হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে, যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে, যে বাড়াতে হবে, বাড়াতে হবে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় থাকলে হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, সোজা কথা হচ্ছে সেটা। সো প্রতিটা কোশ্চেনই তুই দেখ, তোর আমরা যদি একটু দেখো বাচ্চারা, সবগুলোই যে লাশ হাতের নীতি অনুসারে তাপচাপ ঘনমাত্রার প্রভাব, একই কোশ্চেন। যেমন মনে করো আমি যদি এখান থেকে, আচ্ছা 6 নম্বর কোশ্চেনটাও করি, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার প্রশ্ন। এই যে এটা চট্টগ্রাম বোর্ড 2000 কত সালে আসছে, দেখো এদিকে দেখো, চট্টগ্রাম বোর্ড 2000, এই চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। দেখো ফেরিক ক্লোরাইড আছে এখানে, ফেরিক ক্লোরাইড, আর এখানে হাইড্রোজেন সালফাইড আছে। তাহলে তুমি দেখো এটা জারণ মান হচ্ছে -2, এটা 0, তাহলে এটা জারণ মান হচ্ছে +2, এটা হচ্ছে +3, সরি +3, আর এখানে +2। আচ্ছা এখানে কি বলছে, 1 নং বিক্রিয়াতে জারণ বিজন। তাহলে দেখো 1 নং বিক্রিয়াতে যে গণনাটা করছে, যে ফেরাসটাই যে Fe2+ থেকে সে আর 3+, যে 3+ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে। তার মানে এটা বিজারণ মানে হচ্ছে কি গ্রহণ। আর সালফাইডটা S2- ইলেকট্রন ছেড়ে, 2টা ইলেকট্রন ছেড়ে সালফারে পরিণত হচ্ছে, তার মানে এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে জারণ। সো কনসেপ্টটা জারণ আর বিজারণ তুমি দেখলেই বুঝবা। সো সুতরাং এটা জারণ এবং বিজারণ যুগোৎপাদভাবে করছে, কারণ জারণ করছে বিধে বিজারণটা হয়েছে, দ্যাটস ইট। উদ্দীপকের 1 নং বিক্রিয়াতে জারণ বিজারণ যুগোৎপাদভাবে ঘটে, ওকে ফাইন হলো। উদ্দীপকের 2 নং বিক্রিয়া উৎপাদের সর্বোচ্চ, তাহলে উৎপাদের মান পেতে হলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে লাশ হাতের নীতি, যে লাশ হাতের নীতি, তাহলে এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ দিলে সাম্যের অবস্থান বামে যাবে, তাপ কমাতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তাপ কমাতে হবে, যে তাপ কমাতে হবে, কমাতে হবে। তারপর দেখ চাপ বাড়াইতে হবে, এটা 3 মোল, এটা 2 মোল, তাহলে চাপ বাড়াইলে বিক্রিয়কের উৎপাদের পরিমাণ বাড়বে। 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে চাপ বাড়াতে হবে, যে চাপ বাড়াতে হবে, হবে। দেখ আর এবার 3 নম্বর হচ্ছে দেখ বিক্রিয়কের ঘনমাত্রা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে, তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে, শেষ কনসেপ্ট, পানির মতো। সো বিক্রিয়া দেখলেই তুমি বুঝবা যে আসলে কোনটা আসবে কোনটা আসবে না। সো এগুলো একটু দেখে গেলে হবে। এরপরে MCQ গুলো যদি একটু দেখো তাহলে আর কোনো ঝামেলা নাই।
আমরা একটু দেখতে চাই এমসিকিউগুলো আছে এখানে, আমি সবগুলো দিছি মোটামুটি। এখানে প্রতিটা জিনিসই কনসেপ্টটা দেখলেই পারবা, আমার মনে হয় আর কোনো ঝামেলা নাই। আচ্ছা এবার আসো আমরা এমসিকিউগুলো একটু দেখিও। আমি 25 সালের প্রশ্নগুলো একটু সলভ করে দিই, 2025 সালে আসা প্রশ্নগুলো দেখো, একটু দেখো এই দাও। সো এখানে প্রশ্ন বলছে HClO4 এ ক্লোরিনের জারণ মান কত, দেখো 2025 সালে আসা। দেখো তো তাহলে এখানে ক্লোরিনে হচ্ছে +1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2 × 4। তো তার মানে কি 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে কত 7, তাহলে +7, এই যে +7 হবে, তাহলে এটা +7 হবে, তাহলে আনসার +7। কেমনে তুমি চিন্তা, ফারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান +7, ব্যতিক্রম, এটা ব্যতিক্রম মনে রাখবা, ফারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান +7, ব্যতিক্রম মাথায় রাখবা। এবার আসো এরপরের কোশ্চেনটা যদি দেখি, সেম কাহিনী, দেখো একই কোশ্চেন বারবার আসছে, এই যে একই কোশ্চেন বারবার আসছে, দেখো বারবার। এই পটাশিয়াম, দেখো পটাশিয়াম ডাইক্রোমেটিক, এই কিছুক্ষণ আগে করছি +7, সো এটা সরি এটা +6 কিছুক্ষণ আগে করে দেখাইছিলাম তোমাদেরকে +6, তো আনসার +6 হবে। এরপর কোশ্চেনে আসো, নিচের কোনটি সালফারের জারণ মান, যে সালফারের জারণ মান +4 হবে কোথায়, তুমি চিন্তা করে দেখো। দেখো এখানে তুমি দেখো, আমি একটা একটা করে বের করি, দেখলেই পারবো। এখানে 4 দুগুণে 8, 2, তার মানে +6, এটা হচ্ছে +4, 2 দুগুণে 3 দুগুণে 6, 6 থেকে 2 বাজে, +2, সালফেট +6, সালফাইড এই সালফাইড, তাহলে সোডিয়াম 2, তার এখানে হচ্ছে প্লাস, এটা কত 3 দুগুণে 6, তাহলে +2। এখানে S2 Na2S2O3 হবে, S2 হবে, এটা ভুল হয়েছে, Na2S2O3 হয়েছে, Na2S2O3 হবে, তাহলে এখানে +2 হবে এটা জারণ মান। তো তাহলে দেখো সালফারের জারণ মান 4 কোনটাতে, এই যে এটা আনসার, এটা আনসার হবে এটা। তাহলে হাইড্রোজেনে 1 1 × 2 প্লাস সালফার থাকবে +-2 × 3, ওভারঅল চার্জ হচ্ছে 0, তাহলে বা +2 প্লাস সালফার -6 = 0, তাহলে বা সালফার -4 = 0। তো সুতরাং সালফারটা ভেসে গেলে +4 আনসার। আসো এবার আসো সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় মূল্য জারণ মান +6, একই কোশ্চেন বারবার, +6 হবে +6। তারপর হচ্ছে এই কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই, এই যে দেখো এই কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই, এটা একটু বুঝিয়ে দিই। তুমি দেখো জারক বিজারকের ক্ষেত্রে স্টুডেন্টরা কনফিউশনে পড়ে। দেখো এই বিক্রিয়াটিতে কোনটি বিজারক, কোনটির বিজারণ ঘটে, তাহলে দেখো এই দুইটা কখনোই জারণ বিজার এটা হবে না, আনসার প্রথমে দুইটা বাদ, তাহলে এখানে SN2+ আছে আর Fe3+ আছে, এই দুইটা প্রথমেই বাদ। এবার আসো যার জারণ ঘটে, বিজারণ ঘটে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করলে জারণ মানের সংখ্যা কমবে, তাহলে দেখো এটা +4 ছিল, +2 পরিণত হয়েছে, পরে +2 পরিণত হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, তো গ্রহণ করলে বিজারণ, তো বিজারণ করলে কোনটা হবে SN, যে SN4, কোনটির বিজারণ ঘটে SN4 হবে, যে SN4 হবে, আনসার SN4 হবে, ফাইন। এবার দেখো এই বিক্রিয়াটাতে প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো এদিকে তাকাও, এগুলো সোজা জিনিস, এগুলো পারবা। দেখো এখানে বলো হচ্ছে ফেরিক সালফেট, তাহলে এখানে এটা যোজনী এর কাছে, এর যোজনী এর কাছে, তাহলে +3, তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড +1, আর এখানে অক্সিজেন -2, আর এটা +1, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড, তার মানে এখানে জারণ, এটা হচ্ছে এটা জারণ মানে প্রতিস্থাপন বিক্রিয়া, জারণ মানে পরিবর্তন করে, তাহলে এটা নন রেডক্স রিঅ্যাকশন। তো বাট অদক্ষেপ পড়ছে, এটা অদক্ষেপ পড়ে, ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপ পড়ে, তাহলে এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া, প্রতিস্থাপন না, এটা দ্বিপ্রতিস্থাপন হতে পারে, দ্বিপ্রতিস্থাপন বলা যায়, কিন্তু প্রতিস্থাপন বলা যাবে না, এখানে বলা যাবে না, রেডক্স বলা যাবে না, সমানুকরণ বলা যাবে না, সো অদক্ষেপণ বিক্রিয়া ইজ কারেক্ট। ক্যালাস গঠনে কতটি পানি, যে মুখস্থ রাখবা, 6টি যুক্ত হয়, এটা মুখস্থ রাখতে হবে, ক্যালসিয়ামের, এটা তোমাদের বইতেই আছে, এটা তোমাদের বইতে আছে, বইতে কোন জায়গায় আছে দেখাই দেবো, এই যে বইতে তোমাদের স্পষ্ট করে এখানে ক্যালাস গঠনের ব্যাপারটা এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি, এই যে তোমাদের বইতে স্পষ্ট করে, যে এই যে দেখো এই যে এই ক্যালাস গঠনে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, কোনটা কত অণু পানি নেই, দেখো এই যে এখানে এটা মাথায় রাখবা। দেখো জিঙ্ক হচ্ছে 7 অণু, ফেরাস হচ্ছে 7 অণু, আর 6 আর 7, তাহলে 3টা 7 একটা 6, এটা মনে রাখতে পারলেই হয়, 3টা 7 আর একটা হচ্ছে 6, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এবার হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাদের একটু ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম, যে এখানে দেখো এই কোশ্চেনটা একটু করার পরে তারপর ট্রিকি কোশ্চেনটা আমি আলোচনা করব। দেখো এই কোশ্চেনের দিকে তাকাবা, তারপর সহজ করে চিন্তা করবা। দেখো এখানে এটা +2, এখানে এটা +4, তাহলে আয়রন হচ্ছে +3, আর এখানে হচ্ছে +2, তাহলে এই Fe3+ বিজারিত হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইট ইজ অলসো কারেক্ট আনসার। ক্লোরাইড আয়ন দর্শক আয়ন, তাহলে ক্লোরাইডের জারণ মানে কোনো পরিবর্তন হয় না, সো এটা দর্শক আয়ন। SN2 জারিত হয়েছে, তাহলে SN2 জারিত হয়েছে, রাইট, দিস ইজ অলসো কারেক্ট, সো 1 2 3 ইজ কারেক্ট।
বিজারিত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এই যে এখানে +3 ছিল +2 হয়েছে, ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ফেরিকটা এই Fe3+টা সে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে। তাহলে Sn2+টা যে Sn2+টা সে দুইটি ইলেকট্রন ছেড়ে Sn4+ পরিণত হয়েছে। সো কনসেপ্টটা মাথায় রাখবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এবার আসো এরপরে কোশ্চেনে, আমরা একটা কোশ্চেন আমি একটু দেখাবো, একটু দাঁড়াও আমি একটু দেখাতে চাই, দাঁড়াও আমি একটু দেখাই। এটা স্টুডেন্টরা ভুল করে, আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। দাঁড়াও একটু দেখাচ্ছি, একটা কোশ্চেন তোমরা সবাই ভুল করো, সেটা আমি একটু দেখাচ্ছি। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে কোনটি বিজারক, দেখো এই কোশ্চেনটা একটু আমি দেখালে দ্যাটস ইট, তোমার আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 36 নম্বরের কোশ্চেনটা দেখো, একটু খেয়াল করো। কোনটি বিজারক? বিজারক মানে কি বলতে, যা জারণ করবে সে বিজারক। তো জারণ করা মানে কি, ইলেকট্রন ছাড়তে হবে। তাহলে এটি ইলেকট্রন ছাড়তে পারবে, পারবে না। তাহলে বিজারক মানে হচ্ছে জারণ করবে, এই যে জারণ করবে, জারণ করবে, এই কথাটা একটু পাশে দিয়ে লিখে দিবা। এটা 2+, তাহলে ইলেকট্রন ছাড়তে পারবে না। ক্লোরাইড, এই যে ক্লোরাইডটা একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। সো তুমি যদি একটু চিন্তা করো যে যা জারণ করবে, এখানে তো একটু ভুল হয়েছে, এটা মনে হয় ক্লোরাইড আয়ন হবে। এটা আনসার কি দেওয়া আছে আমি একটু দেখি আনসারটা। এখানে এখানে ভুল হয়েছে। ভুলটা কিভাবে, দেখো ভুলটা কিভাবে হয়েছে, এখানে এটা একটা হবে ক্লোরাইড আয়ন আর একটা ফ্লোরিন। তাহলে দেখো এই ক্লোরাইড আয়নটা সে ইলেকট্রন ছেড়ে, এই যে ইলেকট্রন ছেড়ে ক্লোরিনে পরিণত হতে পারবে, তার মানে জারণ করতে পারবে। তো জারণ করতে পারলে দুইটা গ্রহণ করে জারণ করতে পারলে সে কি বলো তো, বিজারক। সো এটা বিজারক হবে, আনসার এটা। সো কনসেপ্টটা একটু মাথায় রাখবা। এরপরে আরেকটা কোশ্চেন আমি দেখি, আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু জানা দরকার, আমি একটু দেখাচ্ছি। আরেকটা কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট, স্টুডেন্ট এটা নিয়ে খুবই কনফিউশন তৈরি করে। আমি দেখাচ্ছি আরেকটা কোশ্চেন আছে এরকম, আমি একটু খুঁজতেছি, দাঁড়া একটা মিনিট। এই যে নিচের কোনটি জারক পদার্থ, আরেকটা বিজারক ছিল, এখন জারক পদার্থ, এরকম আরেকটা কোশ্চেন আছে, দেখাচ্ছি। এই যে কোশ্চেনটা জারক পদার্থ। তো এই কোশ্চেনের দিকে তাকাও। জারক পদার্থ মানে কি, যার বিজারণ ঘটবে, যে বিজারণ ঘটবে, বিজারণ ঘটবে, বিজারণ ঘটবে, এই কথাটা একটু মাথায় রাখবা। জারক মানে যার বিজারণ করতে হবে, এটি ইলেকট্রন ছাড়বে, তো করবে না। এটি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, ক্লোরাইডে পরিণত, তাহলে এটি বিজারণ ঘটবে। আচ্ছা ফাইন, তাহলে ক্লোরিনটা ইজ অলসো কারেক্ট আনসার। বাট এখানে অক্সিজেনটা O2টা সেও 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2-তে পরিণত হতে পারবে, 2O2-তে 2- পরিণত হতে পারবে। সো এখানে কফার এবার এই কটা নিজের কি করবে, জারক, যার জারণ ঘটে, যার বিজারণ করবে সে হচ্ছে জারক। তাহলে বিজারণ এটার ঘটছে, এটা একটা রাইট আনসার, এটাও রাইট আনসার। কফারটা, যে কফার 2+টা সেই ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ যদি করে তাহলে সে হচ্ছে কি বলতো, ইলেকট্রন যদি গ্রহণ করে, দুইটি ইলেকট্রন গ্রহণ করলে তাহলে বিজারণ করছে। তো এখানে আসলে আনসারটা হবে, এখানে ভুল আছে। আনসারটা হবে এখানে, এখানে প্রশ্নটা হবে এরকম, আমি একটু দেখাচ্ছি। প্রশ্নটা হবে, দাঁড়াও এটা ঠিক করে দিই। হ্যাঁ, একটা ইলেকট্রন গ্রহণ করবে, ওকে ফাইন, একটা। এখানে প্রশ্নটা হবে কোনটি জারক পদার্থ নয় কারণ এখানে তিনটাই মিলে গেছে এখানে। তাহলে জারক পদার্থ মানে যার বিজারণ করবে, তাহলে এগুলো প্রত্যেকটারই বিজারণ করবে, ইতে শুধু জারণ করবে। তো সো ইতে জারণ করলে সে হচ্ছে কি, যার জারণ করবে সেই বিজারক। সুতরাং এটা হবে আনসার। আমাদের অপশনে মনে হয় ভুল আছে, এখানে একটু মাথায় রাখবা, পদার্থ নয় হবে, একটু দেখিও, চেক করে নিও। আচ্ছা আমি আরও কয়েকটা দেখাই, এরকম দেখি পারে কিনা, তোমরা পারো কিনা, আমি একটু দেখি এগুলো পারবা। এই যে এটা, এই যে নিচের কোনটির, এই কোয়েশ্চেনটা দেখানোর জন্য এতক্ষণ ধরে চিন্তা করতেছিলাম। দেখো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, নিচের কোনটি জারণ সম্ভব নয়। দেখো নিচের কোনটি জারণ সম্ভব নয়, নিচের কোনটি জারণ সম্ভব। তো ইতে জারণ সম্ভব না, কারণ এটা 3+ থেকে মানে আয়রনের আর বেশি হতে পারে না, সো এটা সম্ভব না। কপার, কিউপ্রিক, এটা থেকেও বেশি হতে পারে না, এটা সম্ভব না। এইটা হইতে পারে, দেখো এই Sn2+টা সে দুইটি ইলেকট্রন ছেড়ে Sn4+ পরিণত হতে পারে। সো দিস ইজ ইউর কারেক্ট আনসার। সো এটা থেকে আর বেশি হতে পারে না, এটাও হবে না। সো আনসার হবে Sn2+, মানে এটারই সম্ভব, আর বাকিগুলো সম্ভব না। সো এইভাবে পরীক্ষায় কনসেপ্টটা মাথায় রাখবা, যদি মাথায় রাখো তাহলে তোমার জন্য সহজ হবে। আর কখগুলো দেখে নিবা, আমি শিটগুলো ইয়ার নিচে দিয়ে দিচ্ছি, তোমাদের ভিডিও নিচে দিয়ে দিচ্ছি, দেখে বলবা, আশা করি ভালো লাগবে। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।